আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। যারা আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবা সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানাও। এভরিথিং ওকে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমি আজকের ক্লাসে চলে যাব। আজকের ক্লাসের আগে আমি আজকে সামনে তোমাদের একটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আছে, তাই না? সো ক্লাসটা আমি এমনভাবে করতে চাই যাতে ডেন্টাল পরীক্ষাতে কিছু না কিছু তোমাদের কাজে লেগে যাবে। ফাও আসলাম বসে থাকলাম এরকম না। সেকেন্ড টাইমের হিসাব নিকাশ তো আছে, বাট সামনে যে ডেন্টাল ভর্তি পরীক্ষাটা আছে এখানেও যাতে তোমার একটু হলেও হেল্প হয়, এই কারণে আমি আজকের ক্লাসটা ওভাবে সাজাইছি। তার আগে আমার সাথে তোমাদের আগেও একটা ক্লাসে ওরিয়েন্টেশন দেখা হয়েছিল। আমার নাম পরিচয়টা ছোট্ট করে আমি দিয়ে নেই। আমি ডাক্তার রনি, ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগে কর্মরত আছি, আর পাশাপাশি আমি মেডিকেল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করি। ওকে, তাহলে আজকের পড়াতে যাই। জৈব রসায়ন চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার, সেখান থেকে একটা অংশ 2.1 থেকে 2.9 এতটুকু আমরা আজকে পড়ব। জৈব রসায়ন চ্যাপ্টারটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। জৈব জীব জীবন, তার সাথে রসায়ন, তার মানে বায়োলজির সাথে রসায়ন বা জৈব রসায়ন ডাক্তারদের খুব পছন্দের টপিকস। এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এটা আমি আগে একটু দেখাইতে চাই তোমাদের। এই যে কয়েকদিন আগে জানুয়ারির 18 তারিখে একটা পরীক্ষা গেল, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2024 সালে কয়টা কোশ্চেন ছিল জৈব রসায়ন থেকে? খুব বেশি ছিল না, তাও ছিল 4টা। কে কে একটু দেখে নাও। ডেটলের মূল উপাদান কি? ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল, এর আরেক নাম 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। এটা আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2 নাম্বারটা ছিল কোনটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা মেটা এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি যখন পড়াই বা তোমরা যারা আমার ক্লাস আগে করছো সবাই জানো, এটা আমরা ইম্পর্টেন্ট দিয়ে পড়ি। কোনটার কারণে পচা মাছের গন্ধ হয়? অ্যামিনের কারণে। প্রাইমারি অ্যামিন পচা মাছের গন্ধ তৈরি করে, এটা আছে অ্যামাইডের শনাক্তকরণে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে পচা মাছের গন্ধ হয় কোনটার জন্য? অ্যামিনের জন্য হয়। আর ডাউ প্রণালীতে কোনটা উৎপন্ন করা হয়? ফেনল পদ্ধতি। ফেনল তৈরি করার 2টা পদ্ধতি আছে, একটার নাম ডাউ পদ্ধতি আর একটার নাম কিউমিন ফেনল পদ্ধতি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই বছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় জৈব রসায়ন থেকে 4টা কোশ্চেন ছিল। 4টা কোশ্চেন কিন্তু কম না, ভালোই, অনেক। বাট এর আগের বছরগুলোতে আরো অনেকগুলা কোশ্চেন ছিল। আমি যদি তোমাদেরকে 2023 সালের কোশ্চেনগুলো দেখাই জৈব রসায়ন চ্যাপ্টার থেকে 1, 2, 3, 4, 5, 6 6টা কোশ্চেন ছিল। 2022 সালের কোশ্চেনটা যদি আমি দেখাই সেখানে আরো বেশি 9টা কোশ্চেন ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কোশ্চেন ছিল। তাহলে এই জৈব রসায়ন চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়ব, অথবা সেকেন্ড টাইমার হিসাবে আমরা কিভাবে পড়ব, সেটাই আমি বলে এরপরে আমি পড়া শুরু করব। অ্যাজ এ সেকেন্ড টাইমার আমাদের টার্গেট থাকবে আমি ডিএমসি সলিমুল্লাহ লেভেলের মেডিকেল কলেজে চান্স পেতে চাই। আমি আমার লাইফ থেকে একটা বছর লস করব। এর বিনিময়ে যেন তেন কোনো কিছু চাইলে হবে না, চাইতে হবে অনেক বেশি কিছু, অনেক বড় কিছু। তাহলে ডিএমসি সলিমুল্লাহ লেভেলের চান্স পাইতে হলে কিভাবে কেমিস্ট্রি বইটা পড়া উচিত? আমাদের কেমিস্ট্রির মেন বই হাজারি স্যারের বই। সো আমরা হাজারি স্যারের বইটাই ভালো মতো পড়ব। সাধারণত দেখা যায় হাজারি স্যারের বই থেকেই কেমিস্ট্রি 25টার ভিতর 23-24টা, কখনো কখনো 25টা, অথবা অ্যাটলিস্ট 20টা কোশ্চেন থাকেই। তাহলে এটা 20টা কোশ্চেন যদি কাভার করে, এক্সট্রা তো আরো কিছু বই আছে না ভাইয়া? কবির স্যারের বই আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে। আমরা কি করব, আমরা যেহেতু সময় বেশি পাচ্ছি, আমি তোমাদেরকে ক্লাসে হাজারি স্যারের বইটা তো পড়াবই, পাশাপাশি কবির স্যারের বইয়ে ধরো কিছু তথ্য আছে যেটা হাজারি স্যারের বইয়ে নাই, ম্যাক্সিমামই আছে। হাজারি স্যারের বইয়ে যা লেখা কবির স্যারের বইয়ে 95% তাই লেখা, 5% এক্সট্রা আছে। ওই যে এক্সট্রা 5% সেটা আমি ক্লাসে তোমাদেরকে দেখাই দিব।
তুমি কি করবে ভাইয়া, বাসায় বসে তুমি তোমার হাজারি স্যারের বইটাই মেন বই হিসেবে রাখবা, বাট হাজারি স্যারের বইয়ের ভিতরে পাশাপাশি ফাঁকা জায়গাগুলোতে বইয়ের উপরে নিচে যে একটু 1 ইঞ্চি জায়গা থাকে সেখানে কবির স্যারের বই আর গুহ স্যারের বইয়ের এক্সট্রা কথাগুলো লিখে ফেলবা। তাতে লাভ কি হবে ভাইয়া? এখন তোমার সময় আছে, তুমি অনেক বই পড়তে পারবা, 2টা 3টা বই অনেক কিছু পড়তে পারবা, বাট ফাইনাল পরীক্ষার আগে যখন রিভিশন দিবা তোমার একটা বইয়ের ভিতরে যদি হাজারি, কবির, গুহ সব থাকে তাহলে ওই একটা বই যদি পড়ো ইনশাল্লাহ তুমি কেমিস্ট্রিতে ফাইনাল পরীক্ষায় 25-এ 22-23 বা আরো বেশি 24-এর মতো মার্কস পেয়ে ফেলবা। তাহলে আশা করি আমি তোমাদেরকে সেকেন্ড টাইম পড়ানোর নিয়মটা বুঝে দিতে পারছি। মেইনলি পড়বো হাজারি স্যারের বই, পাশাপাশি আমি ক্লাসেই কবির স্যারের বই এবং সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের এক্সট্রা তথ্যগুলো দেখাই দিব। তুমি তোমার একটা বইয়ের ভিতরে এগুলো সব এক করে ফেলবা এবং ওই বইটা বারবার রিভিশন দিবা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা হাজারি স্যারের বই 2 নাম্বার চ্যাপ্টার সেকেন্ড পেপার জৈব রসায়ন পড়া শুরু করলাম। জৈব রসায়নের এই যে ফার্স্ট প্যারা 2টা এটা আমরা সবাই পারি। আমাকে যদি বলা হয় জৈব যৌগ মানে সেখানে কোন পরমাণুটা মাস্ট থাকতেই হবে, কোনটা ভাইয়া? অবশ্যই এটা আমরা সবাই পারি। জৈব যৌগ মানে সেখানে কার্বন থাকতেই হবে। কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন তাকে বলা হয় হাইড্রোকার্বন। আর জৈব যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন অথবা তাদের জাতক সমূহ। তাহলে এমসিকিউ, হাইড্রোকার্বনের জাতক সমূহকে কি যৌগ বলা হয়? জৈব যৌগ বলা হয়। এগুলো আমরা জানি। কার্বন হাইড্রোজেন ছাড়া আর কি কি থাকতে পারে ভাইয়া? এই দাগানো লাইনটা খেয়াল করো, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন এগুলাও থাকতে পারে। তাহলে জৈব রসায়ন কাকে বলে এগুলো আমরা পারি, বাট এখান থেকেও একটা কোশ্চেন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2023। এইটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে নিচের কোন জৈব যৌগে হাইড্রোজেন অ্যাটম নাই? তোমাকে 4টা যৌগ দিয়ে দিছে, তার সংকেত দেয় নাই, এদের ভিতর কোনটাতে হাইড্রোজেন নাই? দেখি তো, বলো তো কোনটা উত্তর হবে, এ, বি নাকি সি নাকি ডি? সাইক্লোহেক্সেন। হেক্সেন মানে C6 এই যে আমি দেখাই দিই, হেক্সেন মানে হচ্ছে C6H14। তাহলে এখানে হাইড্রোজেন আছে, সেটা সাইক্লো বা চক্রাকার যাই হোক না কেন হাইড্রোজেন তো আছে। ডাইক্লোরোমিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4, বাট এখান থেকে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন দিয়ে সরে গেল, বাট তাও তো 2টা হাইড্রোজেন রয়ে গেছে। আয়োডোফর্ম, হ্যালোফর্ম, ক্লোরোফর্ম এগুলো তো আমরা নাম শুনছি। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH3, তাহলে আয়োডোফর্মের সংকেত হচ্ছে CHI3, এটা তো হাইড্রোজেন আছে। 4 নাম্বারটা হেক্সাক্লোরোবেনজিন, বেনজিনের সংকেত হচ্ছে C6H6, কিন্তু এটার নাম হেক্সাক্লোরো, তার মানে এখানকার যে 6টা হাইড্রোজেন ওই 6টা হাইড্রোজেনকে 6টা ক্লোরিন সরাই দিছে। তাহলে বলো উত্তর কোনটা হবে? SH নিহা, তোমার উত্তরটা কারেক্ট। তাহলে কোনটাতে হাইড্রোজেন নাই? উত্তর হচ্ছে ডি নাম্বার, 4 নাম্বারটা। তাহলে এরকম 4টা অপশন দিয়ে বলতে পারে না ভাইয়া নিচের কোনটাতে নাইট্রোজেন নাই, কোনটাতে সালফার নাই, আসতেও পারে। আশা করি এগুলো আমরা পারবো। তাহলে জৈব যৌগের কি কি থাকে বেসিক কথা আমরা জানি। আমরা পরের পড়াতে যদি যাই 2.0.1 জৈব যৌগ এবং প্রাণ শক্তি মতবাদ, এখানে আছে জৈব রসায়নের ইতিহাস। জৈব যৌগের নাম জৈব কেন হইল? অন্য কিছু হইতে পারতো না নামটা ভাইয়া? হনুমান যৌগ, অন্য কোনো যৌগ? তা কিন্তু না, এর নাম জৈব যৌগ। তাহলে কারণটা কি বা ইতিহাসটা কি সেটা একটু শুনে নাও। তুমি খেয়াল করে দেখো, জৈব কথার সাথে মিল আছে জীব অথবা জীবন। আগে মনে করা হতো জীবদেহে যে যৌগগুলা পাওয়া যাবে শুধুমাত্র তারাই জৈব যৌগ। কিরকম? ধরো ইউরিয়া, ইউরিয়া আমাদের শরীরে তৈরি হয় এবং সেই ইউরিয়া আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, তৈরি হচ্ছে জীব দেহে, এই কারণে এর নাম হচ্ছে জৈব যৌগ। অন্যদিকে মাটি, বালি, প্লাস্টিক জীবনের সাথে যাদের সম্পর্ক নাই তারা হচ্ছে অজৈব যৌগ।
তার মানে জৈব অজৈব এই নামটা আসছে জীব অথবা জীবন থেকে। তোমাকে কোশ্চেন করবে এই নামটা কে দিছে। এখানে দেখো যে একদম ফার্স্টে দাগানো লাইনে এক বিজ্ঞানীর নাম দেয়া আছে, বার্জেলিয়াস। তাহলে এমসিকিউ, জৈব অজৈব যৌগের নামকরণ কে করেন? তোমার উত্তর হবে বার্জেলিয়াস। কত সালে করেন? 1808। সাল সাধারণত আসে না, বাট এজ এ সেকেন্ড টাইমার আমাদের সেটাও পড়তে হবে। জৈব যৌগের নামকরণ করছে 1808, কিন্তু বার্জিলিয়াসের একটা মতবাদ আছে, মতবাদটার নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ অথবা ভাইটাল ফোর্স থিওরি। সেখানে সে বলছে জৈব যৌগ প্রাণের প্রভাবে তৈরি হয়, প্রাণ থাকলে জৈব যৌগ হবে, না থাকলে হবে না। এটা কোন থিওরি? ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। কোশ্চেন হবে প্রাণশক্তি মতবাদ কে দিছে? উত্তর ওই একই, বার্জিলিয়াসে দিছে। কিন্তু কত সালে? মনে রাখবা 15 সালে। পতে প্রাণ, পতে 15, প্রাণ 15। তাহলে প্রাণ শক্তি মতবাদ কত সালে দেয়া হয়? উত্তর হচ্ছে 1815 সালে দেয়া হয়। কিন্তু এই মতবাদটা ভুল প্রমাণ করছে বার্জিলিয়াসেরই নিজের ছাত্র। তার ছাত্রের নাম হচ্ছে ফ্রেডরিক উইলার অথবা ফ্রেডরিক ভোলার। সে 1828 সালে কি করলো? ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে কাজ করতেছিল। বাট অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখা গেল অ্যামোনিয়াম সায়ানেটটা ইউরিয়াতে পরিণত হয়েছে। ছিল একটা অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট, কিন্তু সেটা হয়ে গেল ইউরিয়া। তার মানে জীবন ছাড়াও জৈব যৌগ হতে পারে। তাহলে এমসিকিউ, প্রাণশক্তি মতবাদ ভুল, এটা কে প্রমাণ করেন? তোমার উত্তর হবে ফ্রেডরিক উইলার। কত সালে করেন? উত্তর হচ্ছে 1828। ফ্রেডরিক উইলার বলছে যেখানে হাইড্রোকার্বন থাকবে তারা বা তাদের জাতকরা আসলে জৈব যৌগ, ওই প্রাণশক্তি মতবাদের কোনো ভূমিকা নাই। আমরা এখন ফ্রেডরিক উইলারের মতবাদটাই পড়ি। তাহলে আমাকে ভাইয়া যদি বলা হয় জৈব রসায়নের জনক কে, আমি বলবো জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক উইলার। তাহলে এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম এগুলা হচ্ছে জৈব রসায়নের ইতিহাস। ইতিহাস থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোনগুলা সেটা আমি তোমাদেরকে একটু সামারি আকারে দেখাই দিই। এই যে এই জায়গাটা হচ্ছে সামারি। তুমি 3টা সাল মনে রাখবা, 1808, 1815, 1828। কোন সালে কি হয়েছে? প্রথমটাতে নামকরণ করেন, 15 সালে প্রাণশক্তি মতবাদ দেন, আর 28 সালে ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করে সেই মতবাদটা ভুল প্রমাণ করেন। প্রথম 2টা বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জিলিয়াস আর লাস্ট একটা ফ্রেডরিক উইলার। এতটুকুই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং এই লাইনটা জৈব রসায়নের জনক বলা হয়। কাকে জৈব রসায়নের জনক বলা হয়? উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলারকে বলা হয় জৈব রসায়নের জনক। ওকে, এবার কিছু এক্সট্রা কথা আমি তোমাদেরকে বলাই দিচ্ছি। এটা হাজারি স্যারের বইয়ে নাই, কিন্তু এগুলা ছিল কবির স্যারের বইয়ে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই লাইনগুলো দেখো, এখানে দেখাই দিচ্ছি। তুমি করবা কি, তোমার হাজারি স্যারের বইয়ের ফাঁকা জায়গাগুলোতে এই লাইনগুলো লিখে রাখবা বেয়া। তাহলে সুবিধা হবে, যেটা ফাইনাল পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় আর অন্য কোনো বই চিন্তা করতে হবে না, একটা বই এটাই যথেষ্ট। ইউরিয়া তৈরি হয় সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে ল্যাবরেটরিতে যে ইউরিয়া তৈরি হয়েছে সেটা কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে? সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে যদি কোশ্চেন আসে ল্যাবরেটরিতে সর্বপ্রথম জৈব যৌগ তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে, তোমার উত্তর হবে সমানুকরণ বিক্রিয়া। ইউরিয়ার 2টা বৈশিষ্ট্য, একটা গলনাঙ্ক, একটা স্ফুটনাঙ্ক, খুব কাছাকাছি। এই মান 2টা এমসিকিউতে আসতে পারে। ইউরিয়ার গলনাঙ্ক 133 আর স্ফুটনাঙ্ক তার চেয়ে জাস্ট 2 ডিগ্রি বেশি, 135। ল্যাবরেটরিতে সর্বপ্রথম তৈরি হয় ইউরিয়া, কিন্তু তারপরে কোনটা হয়েছে ওই ইতিহাসটাও আমাদের গুহ স্যারের বইয়ে আছে। দ্বিতীয় যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এবং এই ইথানোয়িক অ্যাসিড তৈরি করেন বিজ্ঞানী কোলবে 1845 সালে। তাহলে যদি কোশ্চেন আসে ভাইয়া ল্যাবরেটরিতে যে দ্বিতীয় জৈব যৌগটা তৈরি হয় তার নাম কি, তোমার উত্তর হবে ইথানোয়িক অ্যাসিড। আর লাস্টের লাইনটা খেয়াল করো, রসায়নের জনক কে? যদি কোশ্চেন আসে জৈব রসায়নের জনক কে, সেটার উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলার। বাট যদি কোশ্চেন আসে রসায়নের জনক কে, এটা একটু খেয়াল রাখো, এই কারণে দেখানো রসায়নের জনক হচ্ছে ল্যাবোইশিয়ে। তাহলে আমরা ইতিহাসের পড়াশোনা শেষ করলাম, এবার আমরা আবার কেমিস্ট্রিতে ফেরত আসবো। 2.0.2 কার্বন মৌলের বিশিষ্টতা। জৈব যৌগের সংখ্যা অনেক বেশি আমরা জানি, বাট এখানে দাগানো একটা অংশ আছে 80 লক্ষের বেশি।
তাহলে এমসিকিউ আকারে আসতে পারে জৈব যৌগের সংখ্যা কত। 80 লক্ষ এই সংখ্যাটা আপডেট হয়েছে ভাইয়া। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখনও ছিল 80 লক্ষ, তার থেকে আজকে প্রায় 18 বছর পর এখন 80 লক্ষই আছে, চেঞ্জ হয় নাই, অনেক চেঞ্জ হয়েছে। কোন বইয়ে? কবির স্যারের বই এটা চেঞ্জ আসছে ভাইয়া। এটা পাশে তোমার বই একটু লিখে রাখতে পারো, 2 কোটির মতো। তাহলে যদি কোশ্চেন আসে বর্তমানে জৈব যৌগের সংখ্যা কত, উত্তর হবে 2 কোটির মতো। এখানে আরেকটা কোশ্চেন আসে, তাহলে ভাইয়া কোনটা উত্তর দিব? অপশনে যদি 2 কোটি থাকে আবার 80 লক্ষ সাধারণত থাকবে না ভাইয়া। যদি কোটি দিয়ে থাকে দেখবে অপশনগুলো সব এরকম হবে, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি। আর লক্ষ দিয়ে আসলে 80 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ, 90 এরকম থাকবে, দুইটা কাছাকাছি থাকবে না। বাট যদি দুইটা কাছাকাছিও থাকে, দুইটা একই থাকে, তুমি হাজারি স্যারের বইটাকে বেশি প্রায়োরিটি দিও। কারণ স্যাররা যখন কোশ্চেন করে বই থেকে হুবহু লাইন তুলে দেয়, এবং যেহেতু হাজারি স্যারের বই থেকে বেশি কোশ্চেন আসে, 2 বইয়ে একই জিনিস 2 রকম তথ্য থাকলে সেটা পরীক্ষায় আসলে আমরা হাজারি স্যারের বইয়ের যে ইনফরমেশন সেটাকে প্রায়োরিটি দিব। তাহলে জৈব যৌগের সংখ্যা বেশি সেটা আমরা জানি, অজৈব যৌগের সংখ্যা কম। কত? 1 লক্ষের মতো। এটা খুব বেশি চেঞ্জ হয় নাই। এখানে একটা কোশ্চেন আছে 3টি। এই যে জৈব যৌগের সংখ্যা খুব বেশি কয়টা কারণে হয়? উত্তর হচ্ছে 3টা। নিচে দেখো ওই 3টা কারণ দাগানো আছে। 1 নম্বর ক্যাটেনেশন, 2 নম্বর সমানতা, 3 নম্বর পলিমারকরণ। তাহলে কোশ্চেন যেটা করবে সেটা হচ্ছে প্রাচুর্যের কারণ নয় কোনটা। তুমি একটু খেয়াল করবা, চার্জ হচ্ছে না, একটু দাঁড়া। অনেকটুকু সমস্যা নেই, 100%। আচ্ছা, 3টা অপশন যেখানে থাকে ভাইয়া সেখান থেকে স্যাররা খুব বেশি কোশ্চেন দেয়। কিরকম? কারণ অপশনগুলো থাকে 4 অপশনের। 3টা অপশন যেখানে আছে ভাইয়া, আরেকটা দিয়ে দিলে এমসিকিউ হয়ে যায়, কোনটি নয়। যেমন এটাই যদি খেয়াল করো 1 2 3, তাহলে আরেকটা কিছু লাগাই দিবে, দেন স্যাররা কোশ্চেন করবে জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয় কোনটা। তাহলে ভাইয়া পড়ার সময় যেখানে 3টা পাবা, ধরো 3টা কারণ, 3টা উদাহরণ, 3টা শর্ত, 3টা বৈশিষ্ট্য, এরকম 3টা মার্ক অনেক জায়গা আছে না, সেই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কারণ ওখান থেকে কোশ্চেন বেশি আসে। তাহলে এই যে প্রাচুর্যের কারণ 3টা, এই কারণ 3টা আমরা মনে রাখতে পারি ছোট্ট একটা কথা দিয়ে। সেই কথাটা হচ্ছে ক্যাপস। জৈব যৌগের সংখ্যা এত বেশি কারণ তাদের মাথায় আছে ক্যাপ, অথবা অনেকগুলা ক্যাপ, মানে ক্যাপস। এই ক্যাপস কথার ভিতরে দেখো ওই শব্দ 3টা পাওয়া যাচ্ছে। ক্যা দিয়ে ক্যাটেনেশন, পতে পলিমারকরণ, আর শতে সমানুতা। তাহলে আমাকে এই কোশ্চেনটার উত্তর দিয়ে দেবে, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নয় কোনটা। যারা ক্লাস করতেছো বা একটু পার্টিসিপেট করো, কমেন্ট করো, নাইলে হয়তো ঘুমায় যাবা। একটু খেয়াল রেখো, আমি মাঝে মধ্যে এরকম কিছু কোশ্চেন দিব, সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা। বলো এ বি সি নাকি ডি, ক খ গ না গ, কোনটা হবে? তিন নাম্বারটা। ওকে, যাদের যাদের উত্তর সি অথবা গ তারা সবাই কারেক্ট। এবার আমরা এই 3টার বর্ণনা পড়ব। ক্যাটেনেশন কাকে বলে? তুমি ক্যাটেনেশন থেকে জাস্ট একটা কথা শিখবা, শিকল। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল। তাহলে শিকল কথাটা যেখানে দেখবা সেটাই হচ্ছে ক্যাটেনেশন। কোশ্চেনটা শুনে এবার, অনেকগুলা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে লম্বা লম্বা শিকল গঠন করার পদ্ধতিকে কি বলা হয়? তাহলে এত বড় ডেফিনেশনটা মনে রাখার কোনোই দরকার নাই ভাইয়া, তুমি খেয়াল রাখো শিকল কথাটা আছে। তাহলে শিকল গঠন করা মানে হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশনের কিছু বর্ণনা আছে এখানে, এই যে দেখো। তার আগে ক্যাটেনেশনের শর্ত একটু আমরা জেনে নিই। আমরা জানি কার্বন ক্যাটেনেশন দেখায়, আরেকটা পরমাণু আছে সিলিকন, সেও কিছুটা ক্যাটেনেশন দেখায়, কিন্তু সোডিয়াম পটাশিয়াম ক্যাটেনেশন দেখায় না। কেন দেখায় না ভাইয়া? ক্যাটেনেশন হওয়ার শর্ত কি? এই অংশটাও কবির স্যারের বই থেকে আমি নিছি, হাজারি স্যারের বইয়ে নাই, তুমি তোমার হাজারি স্যারের বইয়ের ভিতরে যোগ করে দিবা। ক্যাটেনেশন হওয়ার শর্ত 2টা।
এক নম্বর শর্ত, যোজনী হতে হবে 2 বা 2 এর অধিক। তাহলে যাদের যোজনী 2 অথবা 2+ তারা ক্যাটেনেশন করতে পারে। 2 নম্বর শর্ত, মৌলের নিজেদের ভিতর বন্ধন শক্তি, ধরো কার্বন কার্বন, এটা একটা বন্ধন শক্তির মান আছে না কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইয়ে, এই যে কার্বন কার্বন বন্ধন শক্তির মান অন্য মৌলের সাথে বন্ধন শক্তির মান, কার্বন হাইড্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন সালফার যে বন্ধন শক্তি সেটা থেকে নিজেদের ভিতরে যেটা সেটা বেশি হইতে হবে। এই দুইটা শর্ত যারা ফিল আপ করে তারাই ক্যাটেনেশন দেখাইতে পারে। তাহলে ক্যাটেনেশন কে কে দেখায়? মেনলি দেখায় কার্বন, আর 2 নাম্বার দেখায় সিলিকন। তাহলে শর্ত 2টা। এবার ক্যাটেনেশনের কিছু উদাহরণ দেখব। এখানে আমরা ফুটবল দেখতেছি, এই ফুটবলটার নাম হচ্ছে ফুলারিন্স। এটা আবিষ্কার হয়েছে 1985 সালে। এরকম অনেকগুলা কার্বন মিলে মিলে শিকল হতে পারে, এদের ভিতর কার্বন থাকতে পারে 30 থেকে 70টা। কমন হচ্ছে 32, 50, 60, 70। এদের আকৃতিটা ভূগোলক আকৃতির গম্বুজের মতো। সবচেয়ে বেশি কমন যদি ফুলারিন্স বলা হয় সেটা হবে C60, এবং সেটার আণবিক ভর কত? আমরা জানি কার্বনের পারমাণবিক ভর 12। এক একটা কার্বন 12 হলে 60টা কার্বন মিলে হবে 60 গুণ 12, তার মানে 6 12 72 আর 0 720। তাহলে এমসিকিউ হচ্ছে ফুলারিন্সের আণবিক ভর কত? উত্তর হচ্ছে 720। তাহলে এই জায়গাগুলোর যে এমসিকিউটা সেই সামারিটাও আমি তোমাদের দেখাই দিই। এই যে, তাহলে ফার্স্ট লাইনটাই হচ্ছে এই নামটা জানতে হবে। কোশ্চেন হবে ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে ফুলারিন্স। ফুলারিন্সের বৈশিষ্ট্য এখানে 1985 সালে আবিষ্কার হয় সেটা জানবো। কয়টা কার্বন থাকে? 30 থেকে 70। কমন কোনগুলা? 32, 50, 60, 70। আর সবচেয়ে বেশি অধিক উল্লেখযোগ্য ফুলারিন্স কোনটা? উত্তর হচ্ছে C60, যার আকৃতি হচ্ছে ভূগোলক আকৃতির গম্বুজের মতো। এগুলো একটু এমসিকিউ এর জন্য মনে রেখো, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট ছিল এখানে সমানুতা। সমানুতা এখান থেকে একদমই পড়া লাগবে না, কারণ আজকের চ্যাপ্টারে আমরা একটু পরে ডিটেলস পড়বো সমানুতা। সমানুতাটা ভালো মতো তখন পড়ে ফেলবো বেয়া। আর 3 নাম্বারটা হচ্ছে পলিমারকরণ। এটাও এখানে খুব বেশি নাই, এই চ্যাপ্টারের লাস্টে আমরা পলিমারকরণ নিয়ে ডিটেলস পড়বো। ওকে, তাহলে আমরা এখন এর পরের পড়া বইয়ের ভিতরে যে বক্স আছে এই বক্সটা ভালো মতো পড়বো। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবে। মেডিকেল ভর্তি পরীক্ষার তোমরা যেহেতু পরীক্ষা একবার দিয়ে দিছ, সেখানে খেয়াল করবা কিছু কোশ্চেন থাকে সত্য মিথ্যা টাইপের, বড় বড় কোশ্চেন। নিচের কোনটি সত্য নয়, বৈশিষ্ট্য নয় কোনটা, এরকম 4টা অপশনই বড় বড়, এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু থাকে মেডিকেল পরীক্ষায়। এবং মাথায় রাখবা এরকম সত্য মিথ্যা টাইপের এমসিকিউগুলা স্যাররা ম্যাক্সিমাম এই বক্সগুলা থেকে দেয়। যেমন এই বক্সটাই খেয়াল করো, এক পাশে জৈব যৌগের বৈশিষ্ট্য আছে 9টা, আরেক পাশে অজৈব যৌগের বৈশিষ্ট্য আছে 9টা। তাহলে স্যাররা করবে কি, এক পাশ থেকে 3টা লাইন দিবে আর আরেক পাশ থেকে 1টা লাইন দিবে। দেন কোশ্চেন হবে এরকম, জৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা, অথবা অজৈব যৌগের ক্ষেত্রে সত্য কোনটা, মিথ্যা, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে বক্স আমরা কিভাবে পড়বো? আমরা শুধু কেমিস্ট্রি না, যে কোনো সাবজেক্টেরই এই টাইপের বক্স এক পাশ মনে রাখবো। এক পাশ মনে রাখলে আরেক পাশও পারা যাবে, কারণ এক পাশ আরেক পাশের বিপরীত। তাহলে আমরা শুধু জৈব যৌগের বৈশিষ্ট্যটুকু মনে রাখি, অজৈব হবে তার বিপরীত কথাটা। এবং আমার জন্য কিছু সুবিধার কথা হচ্ছে, জৈব যৌগের বৈশিষ্ট্য 9টার ভিতরে 5টা বৈশিষ্ট্য শুধুমাত্র ক দিয়ে মনে রাখা যাবে। তাহলে 5টা বৈশিষ্ট্য হবে ক, আর 3টা বৈশিষ্ট্য যেখানে লাস্টে থাকবে না। তাহলে জৈব যৌগের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আমি এই ক আর না দিয়ে, ক না দিয়ে মনে রাখতে পারি। কি কি ক, কি কি না দেখাই দিই। 5টা ক, কতে কার্বন, 2 নাম্বার ক্যাটেনেশন, বাকি 3টা কম। কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, কম গতি। তাহলে এই 5টার বিপরীত কথা হবে ওই পাশে। খেয়াল করো, 1 নাম্বার কার্বন, তার মানে হচ্ছে জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে, মাস্ট, থাকতেই হবে কার্বন। তাহলে এবার অজৈব, সেখানে কার্বন থাকতেও পারে আবার কার্বন নাও থাকতে পারে। 2 নাম্বার ক্যাটেনেশন, তার মানে জৈব যৌগরা ক্যাটেনেশন দেখায়, তাহলে অজৈব যৌগরা ক্যাটেনেশন দেখায় না। 3 4 জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে তোমরাই বলো ভাইয়া কি হবে? অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক
কি হবে বলো? জৈব যৌগের কম, তাহলে অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে বেশি, স্বাভাবিক। জৈব যৌগের বিক্রিয়ার গতি কম অথবা মন্থর গতি, তারা আস্তে আস্তে বিক্রিয়া করে, তাহলে অজৈব যৌগ দ্রুত গতিতে বিক্রিয়া করে। দেন বাকি তিনটা দেখো না, জৈব যৌগের লাস্টে না, পানিতে দ্রবীভূত হয় না। জৈব যৌগরা পানিতে দ্রবীভূত হয় না, তার মানে অজৈবরা পানিতে দ্রবীভূত হয়। জৈব যৌগ কারেন্ট তড়িৎ পরিবহন করে না, দ্যাট মিন্স অজৈবরা তড়িৎ পরিবহন করে। জৈব যৌগ দহনের পরে অবশেষ থাকে না, পুরাইলে আর কিচ্ছু এক্সট্রা থাকে না, 100% পুড়ে শেষ হয়ে যায়, অবশেষ থাকে না। তাহলে অজৈব যৌগতে দহনের পরে অবশেষ থাকে। তাহলে এবার সহজে মনে রাখবো কিভাবে, 5টা ক 3টা না। তুমি যদি জাস্ট এইটুকু খেয়াল রাখো, এখান থেকে জৈব এবং অজৈব যৌগ পারবা না দুইটারই উত্তর করে দিতে? তাইলে আমি এবার একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে নিই, এই কোশ্চেনটার উত্তর দাও, দেখি কোনটা হবে বলো। অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? কোনটা হবে তোমার উত্তর? এ নাকি বি নাকি সি নাকি ডি? বলো। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে নাও থাকতে পারে, এটাকে ট্রু। বি নাম্বার, অজৈব যৌগ ক্যাটেনেশন দেখায় না, ইয়েস এটাও ট্রু। সি নাম্বার, অজৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, না। লাস্টেরটা একটু দেখি, অজৈব যৌগ পানিতে দ্রবীভূত, এটাও ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। তাহলে যাদের যাদের উত্তর সি তারা সবাই কারেক্ট। বুঝা গেছে ভাই পড়ার নিয়মটা কি হবে? তুমি এই যে বক্সটা ছিল বইয়ের ভিতর পুরাটাই পড়বা, বাসায় একবার দুইবার ওটা অবশ্যই পড়বা, বাট তুমি যখন মুখস্থ করতে যাবা এক পাশ 5টা ক 3টা না, এভাবে মুখস্থ করে ফেললে তোমার সহজেই মাথায় ঢুকে যাবে এবং পরীক্ষার হলের এমসিকিউ গুলোও তুমি সহজে দিতে পারবা। তাহলে আমাদের বক্স পড়া শেষ, আমরা পরের পড়াতে আসি। 2.1 জৈব যৌগের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ থেকে তোমাকে ফার্স্ট যে কোশ্চেনটা করবে ভাইয়া সেটা হচ্ছে কয় শ্রেণীতে বিভক্ত। এখানে অনেকগুলা শ্রেণী আছে, বাট আমাদের জন্য সুবিধার কথা হচ্ছে এই জায়গার সবাই 2 শ্রেণীতে বিভক্ত। তাহলে আমাকে এমসিকিউ উত্তর দাও, জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? বদ্ধ শিকল কয় শ্রেণীতে বিভক্ত? কার্বোসাইক্লিক কয় শ্রেণী? অ্যালিসাইক্লিক কয় শ্রেণী? হেটারোসাইক্লিক কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে সবাই 2 শ্রেণীতে বিভক্ত। তাহলে একটা ঝামেলা শেষ ভাইয়া, যদি জৈব রসায়নের কোনো একটা শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন আসে কয় শ্রেণীতে বিভক্ত, আমি উত্তর দিচ্ছি 2। দেন এই যে খেয়াল করো প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে কোনো একটা সংজ্ঞা তুলে দিয়ে এটাকে কি যৌগ বলা হয়, হতে পারে না এরকম এমসিকিউ ভাইয়া? হইতেই পারে ভাইয়া। তাইলে এই সংজ্ঞাগুলো আমি কিভাবে পড়ব? মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া, আমি এই সংজ্ঞাগুলা বুঝে বুঝে পড়ব। কিভাবে? এই চার্টটা একটু খেয়াল করো, তুমি যদি নাম পারো মনে রাখবা নামের সাথে সংজ্ঞার মিল আছে। তাহলে ফার্স্টেই হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগের সংজ্ঞা তো আমরা পড়েই আসছি শুরুতে, হাইড্রোকার্বনের জাতক। জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণী, এক হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে তো নাম শুনে বোঝা যাচ্ছে মুক্ত, মুক্ত মিন্স ফ্রি। তাহলে আমাকে এমসিকিউ উত্তর দাও ভাইয়া, যে যৌগের 2 প্রান্ত কখনোই যুক্ত হয় না, ফ্রি থাকে, তাদেরকে কি যৌগ বলা হয়? মুক্ত শিকল, বদ্ধ শিকল, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কোনটা হবে তোমার উত্তর বলো? এ বি সি নাকি ডি? যে যৌগের 2 প্রান্ত কখনোই যুক্ত হয় না তাকে বলা হয় মুক্ত শিকল যৌগ। ইজি, তাহলে এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই, বাট এমসিকিউ পারা যায়। বদ্ধ শিকল তার উল্টাটা, তাহলে যে যৌগের 2 প্রান্ত যুক্ত হয়ে চক্র বা বলয় বা সার্কেল গঠন করবে তাদেরকে কি যৌগ বলা হয়? উত্তর হচ্ছে বদ্ধ শিকল। দেন মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণী, সেটা আগে পড়ছি, এক হচ্ছে সম্পৃক্ত আর এক হচ্ছে অসম্পৃক্ত। এই সংজ্ঞা আমরা পারি কিন্তু ভাইয়া। সম্পৃক্ত মানে যে যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত মানে যাদের ভিতরে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে।
দ্যাট মিনস অ্যালকেন সম্পৃক্ত, আর অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ। ওদিকে বদ্ধশিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণীতে বিভক্ত। কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। এদের সংজ্ঞা নামের ভিতরে আছে। কার্বোসাইক্লিক, কার্বো মানে কার্বন, সাইকেল মানে চক্র। তাহলে এমসিকিউ কোশ্চেন, যে যৌগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত হয় তাকে কি যৌগ বলা হয়? উত্তর হবে কার্বোসাইক্লিক যৌগ। হেটেরো মানে কি? হেটেরো মানে আলাদা অথবা ভিন্ন অথবা ডিফারেন্ট। তাহলে হেটারোসাইক্লিক, যে যৌগের চক্রের ভিতরে কার্বন ছাড়া ভিন্ন পরমাণু থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তাদেরকে কি যৌগ বলা হয়? উত্তর হবে হেটারোসাইক্লিক যৌগ। দেন কার্বোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণী, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। নামের ভিতরে সংজ্ঞা আছে ভাইয়া। অ্যালি মানে অ্যালিফেটিক, আবার সাইকেল মানে তো চক্র। তাহলে যে যৌগের গঠন চক্রাকার কিন্তু তার বৈশিষ্ট্যটা অ্যালিফেটিকের মতো, তাকে কি যৌগ বলা হয়? উত্তর হবে অ্যালিসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক মানে বেনজিন। তাহলে যেখানে বেনজিন থাকে অথবা বেনজিনের জাতক যেখানে থাকে তাদেরকে কি যৌগ বলা হয়? তোমার উত্তর হবে অ্যারোমেটিক বলা হয়। তাহলে ওপাশে হেটারোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? সেটাও 2। একটার নাম হেটারো অ্যালিসাইক্লিক আর একটার নাম হেটারো অ্যারোমেটিক। সংজ্ঞা পারা যাবে না ভাইয়া, সংজ্ঞাগুলো মুখস্থ করো না। এখানে এই যে সংজ্ঞাগুলো আছে তুমি বাসায় বসে এগুলো একটু রিডিং পড়ো এবং চেষ্টা করো বুঝে বুঝে উত্তর দেওয়ার। তাহলে এখান থেকে মেনলি আমরা কি পড়বো ভাইয়া? মেনলি পড়বা উদাহরণগুলা। যেমন খেয়াল করো অসম্পৃক্ত যৌগ, এই যে নিচে কিছু উদাহরণ আছে। বদ্ধশিকল যৌগ, তার নিচে কিছু উদাহরণ আছে। তোমার কাজ হচ্ছে উদাহরণের সংকেতগুলো পড়ার দরকার নাই, এই নামগুলো একটু পড়ে ফেলবে। তোমাকে 4টা নাম দিয়ে বলবে নিচের কোনটা অ্যালকেন, কোনটা অসম্পৃক্ত, কোনটা হেটারোসাইক্লিক। একটু কষ্ট করে উদাহরণগুলো একটু মনে রেখো, ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলো আমরা খুব ভালো মতো পড়বো। এখানে তাও একটু দেখা দিবে অ্যালিসাইক্লিকের ভিতর এই যে সবার নামে সাইক্লো কথাটা থাকে, এটা দেখে চিনে ফেলো সাইক্লো। তাহলে অ্যালিসাইক্লিক আমরা কিভাবে চিনবো? সাইক্লো কথাটা দেখে, ঠিক আছে? আরেকটা আছে হেটারোসাইক্লিকের উদাহরণ, সেটা একটু দেখায়। এই যে ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন, এগুলা এই নামগুলা পাশাপাশি এখানে দেখো কার হেটারো পরমাণু হিসেবে কোনটা থাকে। যেমন ফিউরানে থাকে অক্সিজেন, থায়োফিনে থাকে সালফার। তাহলে কোশ্চেন হতে পারে ভাইয়া ফিউরানের হেটারো পরমাণু হিসেবে কি থাকে, থায়োফিনে কি থাকে, পাইরলে কি থাকে। এই যে ইথিলিন অক্সাইড এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর বাকি 4টা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এই 4টার নাম মনে রাখার জন্য এই একটা কথা মনে রাখো, শুধু পিথাফি শব্দটা দিয়ে আমরা 4টা নাম মনে রাখতে পারি। প দিয়ে 2টা, পিরিডিন আর পাইরল, থাতে থায়োফিন আর ফিতে ফিউরান। পিথাফি কথাটার নিচে আমি একটা ইউনিভার্সিটির নাম লিখে দিব, NSU, নর্থ সাউথ ইউনিভার্সিটি না, জাস্ট ইউনিভার্সিটির মাথাটা আমি বন্ধ করে দিচ্ছি, ও বানাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে NSO। মানে কি খেয়াল করবে, পি এর নিচে আসছে N, থায়ের নিচে S, ফি এর নিচে O। তাহলে এমসিকিউ কোশ্চেন, পিরিডিনে হেটারো পরমাণু হিসেবে কি থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার। তোমার উত্তর হবে নাইট্রোজেন। তাহলে আমাকে বলো তো থায়োফিনে হেটারো পরমাণু হিসেবে কি থাকে? কমেন্ট করো, আমি কোনো অপশন দিব না। থায়োফিনে হেটারো পরমাণু হিসেবে কি থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন। উত্তর হবে সালফার। আর ফিউরানে হেটারো পরমাণু হিসেবে কি থাকে? উত্তর হবে অক্সিজেন। তার মানে পিথাফি কথাটা দিয়ে আমরা এই নামগুলোও মনে রাখতে পারি, আবার তার নিচে নর্থ সাউথ অর্গানাইজেশন সেই কথাটা দিয়ে মানে NSO দিয়ে কার হেটারো পরমাণু কোনটা সেটাও মনে রাখতেছি। তাহলে মূল পড়াটা হচ্ছে এই উদাহরণগুলা, তুমি উদাহরণগুলো একটু ভালো মতো মনে রাখবে। তাহলে আমাদের এই পড়াটাও শেষ। আমরা যাব পরের পড়া, জৈব যৌগের বন্ধন প্রকৃতি। এখানে মূল কথা হচ্ছে এটা, জৈব যৌগ বা সমযোজী বন্ধন ব্যাখ্যার জন্য 2টা তত্ত্ব আছে। তাহলে এমসিকিউ কয়টা তত্ত্ব আছে? 2টা। এক হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব আর 2 হচ্ছে অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। এবার সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব, শুধু এই ফার্স্ট লাইনটা পড়বো ভাইয়া।
ইলেকট্রনীয় তত্ত্বটা কে দিছে? উত্তর হচ্ছে লুইস। কত সালে? 1916। আমি পড়তেছি এমসিকিউ এর জন্য, তাহলে ইলেকট্রনীয় তত্ত্ব আলোচনা করো, ব্যাখ্যা করো, সেগুলা কি দরকার আছে আমার? কোনো দরকার নাই। তাহলে যে জায়গাগুলো এমসিকিউ না সেগুলো আমরা আর এখন পড়বো না। তাইলে সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব আলোচনা করো, এখানে তেমন কোনো এমসিকিউ নাই ভাইয়া, এই ব্যাখ্যা আমাদের দরকার নাই। বাট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সমযোজী বন্ধন বের করা। কার কয়টা করে সমযোজী বন্ধন আছে তুমি খেয়াল করো। 1 নাম্বার মিথেন অণুর গঠন, সেকেন্ড লাইনে লেখা আছে এর 4টা সমযোজী বন্ধন থাকে। তাহলে এমসিকিউ হচ্ছে মিথেন অণুতে সমযোজী বন্ধন কতটা? 3টা, 4টা, 5টা, 6টা। সেম 2 নাম্বার ইথেনে কতটা? 7টা। 3 নাম্বার ইথিলিনের কতটা? এখানে আছে বাট বের করা লাগে। 4 নাম্বার মিথাইল অ্যালকোহলের সমযোজী বন্ধন কয়টা? তাহলে এই যে সমযোজী বন্ধন কয়টা, এই পড়াগুলো আমরা মুখস্থ করব না, হিসাব করে বের করে ফেলবো। ছোট্ট একটা হিসাব, এটা দিয়ে আমরা কার সমযোজী বন্ধন কয়টা বের করতে পারি। হিসাবটা কি সেটা আগে শুনে নাও, আগে আমার কথাটা মন দিয়ে শুনো। মনে রাখবা যে কোনো যৌগের সমযোজী বন্ধন তার মোট পরমাণুর নাম্বারের থেকে 1 কম। যার যতটা পরমাণু থাকে তুমি জাস্ট একটা কমাই দিলেই সেটা হবে তার সমযোজী বন্ধনের নাম্বার। কিরকম এটা একটু দেখো, এই যে এই বক্সটা। যেমন মিথেনের সংকেত CH4, সংকেত পারতে হবে ব্যা। মিথেন মানে CH4, একটা কার্বন 4টা হাইড্রোজেন, তাহলে পরমাণু কয়টা? 5টা, তাহলে 1 কম। তাহলে সমযোজী বন্ধন কয়টা মিথেনের? 4টা। ইথেনের সংকেত C2H6, 6 আর 2 8, তাহলে সমযোজী বন্ধন 7। প্রোপেন 11টা পরমাণু, 10টা সমযোজী বন্ধন। ইথিলিন ওই যে ওখানে একটা খুঁজে পাওয়া লাগবে বলছিলাম, তার সংকেত C2H4, 4 আর 2 6টা, তাহলে সমযোজী বন্ধন 5টা। মিথাইল অ্যালকোহল, মিথাইল মানে CH3, অ্যালকোহল মানে OH, তাহলে CH3 4টা, 5টা, 6টা, পরমাণু যদি 6টা থাকে সমযোজী বন্ধন হবে 5টা। হিসাব ক্লিয়ার? বরাবর পাক্কা? হিসাব যদি বুঝে থাকো তাহলে আমি এই কটা ছাড়া অন্য কোনো যৌগ দিয়ে বলিবে সমযোজী বন্ধন কয়টা, পারবা হিসাব করে দিতে? উত্তর দাও দেখি পারো কিনা। ইথানল অথবা ইথাইল অ্যালকোহলের সমযোজী বন্ধন কয়টা? আমি সংকেত বললাম না, সংকেত তোমাকে জানতে হবে। তাহলে ইথানলের সংকেত সেটা চিন্তা করো, দেন আমাকে কমেন্ট করে জানাও সমযোজী বন্ধন কয়টা। আমি অপশন দিই 6, 7, 8, 9, 10, 11, 12, বলো ইথানলের সমযোজী বন্ধন কয়টা? রোজা রুবি জিনোসা, ভেরি গুড, তোমার উত্তরটা কারেক্ট। আর কেউ নাই? আর কেউ বুঝতে পারছো না বুঝো নাই? কমেন্ট করতে হবে, পার্টিসিপেট করতে হবে। পড়াই যাচ্ছি, বক বক করে যাচ্ছি, বাট কেউ বুঝতেছে না, কিচ্ছু না। এটা তো সামনাসামনি আমি আসলে ধরতে পারতেছি না। সো তোমরা একটু পার্টিসিপেট করো আমার সাথে। SH নিহা, ভেরি গুড ভাইয়া, তুমি শুরু থেকেই পার্টিসিপেট করতেছো এবং তোমার ম্যাক্সিমাম উত্তরগুলো সবগুলোই কারেক্ট এখন পর্যন্ত। তাহলে যাদের যাদের উত্তর 8 তারা সবাই কারেক্ট। হিসাব বুঝছি তো ভাইয়া? বুঝছো না বুঝো না এটা একটু কমেন্ট করো না, নিয়মটা বুঝছো কিনা। তাহলে এগুলো আর মুখস্থ করবা না, এগুলো হিসাব করে কমেন্ট করো, হিসাব করে উত্তর দিও। আমরা পরের পড়ায় যাই। অরবিটাল অধিক্রমণ তত্ত্ব, এখানে খেয়াল করো 4টা শর্ত আছে। অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্ত 1, 2, 3, 4। তাহলে একটা একটু চেঞ্জ করে দিবে, দেন তোমাকে কোশ্চেন করবে ভাইয়া অরবিটাল গঠনের শর্ত 9 কোনটা। তাহলে এই 4টা শর্ত আমি মনে রাখবো, কিভাবে মনে রাখবো সেটা একটু খেয়াল করি। অরবিটাল শব্দটা ভাই অ দিয়ে না, তাহলে অরবিটালের শর্তগুলো অ দিয়েই মনে রাখবা তোমরা। 1 নাম্বারটা দেখো, অর্ধপূর্ণ হতে হয়। তাহলে অরবিটাল গঠনের সময় অরবিটালগুলোকে কেমন হতে হয়? অর্ধপূর্ণ। 2 নাম্বার শক্তি কেমন হতে হয়? সেম, অনুরূপ হতে হয়। 3 নাম্বার অধিক্রমণ কি বরাবর হতে হয়? অক্ষ বরাবর অধিক্রমণ, অ দিয়ে। শুধু লাস্টেরটা ঘূর্ণন বিপরীতমুখী হতে হবে। বিপরীতমুখী কথাটা তো ভাই অ দিয়ে হচ্ছে না, তাই না? তাহলে আমি কি করি, বিপরীত শব্দটার পাশে লিখে রাখি অপোজিট হইতে হবে। অপোজিট মানে তো বিপরীত, কিন্তু অপোজিট কথাটা অ দিয়ে হয়ে গেল। তাহলে অরবিটালের শর্তগুলা সব আমরা কিভাবে মনে রাখতে পারবো? অ দিয়ে মনে রাখবো।
চারটা শর্ত সব অ দিয়ে খেয়াল রেখো। তাহলে কোশ্চেন হবে অরবিটাল গঠনের শর্ত 9 কোনটা? আশা করি আমার স্টুডেন্টরা এগুলো পারবে। দেন নিচে খেয়াল করো বেয়া, দুইটা বন্ধনের কথা আছে, সিগমা বন্ধন আর পাই বন্ধন। পরের পেজে সিগমার বর্ণনা আছে এই যে এখানে, তারপরে পাই বন্ধনের বর্ণনা আছে, এবং এগুলো সব পড়া আছে তারপরের পেজে এই বক্সের ভিতরে। তাহলে আমাকে বলো ভাইয়া, আমি আগের ওই পেজ বেশি করে পড়বো না বক্সটা ভালো মতো পড়বো? কোনটা পড়লে আমার জন্য সুবিধা বেশি হবে? পড়ার সিস্টেম শিখে ফেলো, তাহলে নিজেরাই পড়তে পারবা ভাইয়া। কোনটা পড়া উচিত, ওই বর্ণনা না বক্স? বক্স স্বাভাবিক। এবার আমাকে বলো, আমি কি বক্সের দুই পাশ পড়বো না এক পাশ? শিখে গেছে তো, এক পাশ পড়বো। তাহলে আমরা সিগমার বৈশিষ্ট্যটুকু মনে রাখবো, পাই হবে তার বিপরীত, এবং আমাদের জন্য অবশ্যই সুবিধার কথা আছে। সিগমা শব্দটা স দিয়ে না, এর 5টা বৈশিষ্ট্য সব স দিয়ে মনে রাখবো আমরা ভাইয়া। সিগমার বৈশিষ্ট্য স দিয়ে। কি কি স দেখাই দিই তোমাদের, এই যে দেখো। ফার্স্ট স, সরল রেখা। আমরা জানি যখন সিগমা বন্ধন হয় তখন দুইটা অরবিটাল এরকম মুখোমুখি থাকে। মুখোমুখি মিন্স তারা একটা সরল রেখায় থাকে। তাহলে পাই কিভাবে থাকে? সরল রেখার বিপরীত কথা হচ্ছে এরকম পাশাপাশি বা সমান্তরালে থাকে। তাহলে সিগমাতে সরল রেখায় থাকে, পায়ে সমান্তরালে থাকে। 2 নম্বর, সিগমার ক্ষেত্রে যে ওভারল্যাপিংটা হয়, অধিক্রমণটা বেশি হয়, সর্বোচ্চ অধিক্রমণ। তাহলে পায়ের ক্ষেত্রে হবে আংশিক বা সামান্য একটু অধিক্রমণ হবে। সিগমা বন্ধন হচ্ছে সিঙ্গেল বন্ড, একক বন্ধন, সিঙ্গেল। তাহলে পাই বন্ধন কি হবে বেয়া? মিঙ্গেল না, মিঙ্গেল বলে কোনো শব্দই নাই। পাই বন্ধন মানে ডাবল অথবা ট্রিপল বন্ড। তাহলে সিগমা বন্ধন মানে সিঙ্গেল বন্ড, পাই বন্ধন মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন। শঙ্কর অরবিটালরা সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, কিন্তু শঙ্কর অরবিটালরা পাই বন্ধনে অংশগ্রহণ করে না। সিগমা বন্ধন অনেক শক্তিশালী হয়, তাহলে পাই বন্ধন তার থেকে দুর্বল হয়। তাহলে পারবো না ভাইয়া সত্য মিথ্যা কোশ্চেন? সিগমার বৈশিষ্ট্য কোনটা, পায়ের বৈশিষ্ট্য কোনটা, সবই এখানে আছে। তুমি এগুলার ডিটেলস পড়ো, বাট মনে রাখবা সিগমার বৈশিষ্ট্য 5টা স। ওকে, তাহলে আমাদের বক্স পড়া শেষ। তারপরে অরবিটাল সংকরণ, শুধু এই লাস্ট লাইনটা একটু মনে রাখবা, সেটাই এমসিকিউ। অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? উত্তর হচ্ছে বিজ্ঞানী পলিং দিছে। জাস্ট এতটুকু। এবার মতবাদের বর্ণনা লাগবে না, এখানে খেয়াল করো sp3 সংকরণের কথা আছে। sp3 সংকরণের এখানে অনেকগুলো এমসিকিউ আছে। আকৃতি কেমন, বন্ধন কোণ কত, বন্ধন দূরত্ব কত, এই যে এখানে 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 আছে, বাট এখান থেকে পড়ার দরকার নাই ব্যা, গুছানো আছে এক জায়গায়। পরের পেজে sp2, তারপরের পেজে sp, এবং এই 3টা পেজের যত যত পড়াশোনা আছে সব আছে তার পরের পেজে এই যে বক্সের ভিতরে। তাহলে এই বক্সটা যদি ভালো মতো পড়ি, আগের পেজে সব পড়া হয়ে যাবে। তাহলে এটাই ভালো মতো পড়বো। এবং এই বক্স কিন্তু শুধু সেকেন্ড পেপার না, কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইও আছে। বক্সটা বুঝে বুঝে পড়বো, মুখস্থ করব না। কেমিস্ট্রি কিছু জিনিস মুখস্থ করা লাগে, একদম ঠাড়া মুখস্থ, বাট কিছু জিনিস বুঝে বুঝে পড়লেও পারা যায়। তাহলে যে জিনিসগুলো বুঝে বুঝে পড়া যায় চেষ্টা করবা সেগুলো বুঝে পড়ার। তাহলে এখানে খেয়াল করো, ফার্স্ট কলামে 3টা নাম আছে, ইথেন, ইথিন, ইথাইন। দ্যাট মিনস অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তার মানেই হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আমরা যেটা জানি ভাইয়া, একক বন্ধন মানে sp3 সংকরণ, দ্বিবন্ধন মানে sp2, আর ত্রিবন্ধন মানে sp। এতটুকু আমরা জানি। তাহলে যদি কোশ্চেন আসে ইথেনের সংকর অরবিটাল কয়টা, মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া, তুমি জাস্ট হিসাব করে দেখো। sp3 একটা s, 3টা p, তাহলে টোটাল কয়টা? 4টা। তাহলে এমসিকিউ, ইথেনের সংকর অরবিটাল 4টা। ইথিন হচ্ছে sp2, তাহলে এখানে টোটাল হবে 3টা, আর ইথাইনের হবে 2টা, কারণ s একটা p একটা। দেন কার কত পার্সেন্ট s, কত পার্সেন্ট p, এটাও মুখস্থ করার দরকার নাই, হিসাব করে বের করা যায়। sp3 টোটাল 4 জন, একজন s, 3 জন p। 4 জনকে যদি আমি 100 টাকা সমান ভাগে ভাগ করে দিই, এক একজন কয় টাকা পাবে? 25 টাকা। তাহলে এমসিকিউ হচ্ছে sp3 তে কত পার্সেন্ট s? তোমার উত্তর হচ্ছে 25%। তাহলে যদি কোশ্চেন আসে ভাই, দেখি পারো কিনা, উত্তর দাও, কমেন্ট করে জানাবা। sp3 তে কত পার্সেন্ট p? বলো কি হবে উত্তর? sp3 তে কত পার্সেন্ট p থাকে?
দেখি পারো কিনা। sp3 তে কত পার্সেন্ট পি থাকবে? 25 গেলে বাকি থাকে আর কত? ইয়েস, ভেরি গুড। যাদের উত্তর 75 সবারটা কারেক্ট। এবার আসো sp2, এখানে টোটাল আছে 3 জন, 100 টাকা সমান ভাগে ভাগ করো। তাহলে একজন পাবে 33.3%, বাকি দুজন হবে 66.67%। লাস্টেরটাতে আছেই 2 জন, তাহলে কোনটা কত পার্সেন্ট? 50-50। তাহলে এই 3টা কলাম আমরা পারি। লাস্টের কলামটাও তুমি খেয়াল করে দেখো ভাইয়া, এই যে 4টা 3টা 2টা এটার সাথে মিল আছে। যেখানে 4টা অরবিটাল তার আকৃতি হবে চতুস্থলকীয়, যেখানে 3টা সেটা হবে ট্রাইগোনাল বা ত্রিকোণাকার বা ত্রিভুজাকার। আর যেখানে 2 জন, আমরা জানি 2 জনকে যোগ করলে সেটা একটা হয় সরল রেখার মতো। তাহলে এই 3টা লাইন, ফার্স্ট 3টা কলাম আর লাস্ট কলাম আমরা এমনিই পারবো। শুধু তার আগের 2টা কলাম এগুলো একটু সংখ্যামূলক, এগুলা তোমাকে একটু মুখস্থ করতে হবে। এই কলামটা দেখো, বন্ধন কোণ মনে রাখবা ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। বন্ধন কোণ 109.5, তার চেয়ে একটু বড় করি ভাইয়া 120, 180। তাহলে সিরিয়ালি মনে রাখবে 109, 120, 180। বন্ধন দূরত্ব এখানে 2 রকম আছে, একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন। এই ক্ষেত্রেও মনে রাখবা মানগুলা আস্তে আস্তে ছোট হবে। কার্বন কার্বনটা দেখো 154, 134, 120। তাহলে সিরিয়াল করে মুখস্থ করে ফেলো 154, 134, 120। কার্বন হাইড্রোজেনটাও দেখো ভাই আস্তে আস্তে ছোট হবে 110, 109, 106। 10, 9, 6। পারবো তো না? তাহলে এই বক্সটাই ভালো মতো একটু পড়ো, আশা করি এগুলো ভুল হবে না। একটা মান আছে ব্যতিক্রম, সেটা পরে পাবো, বাট এখনই আমি বলে দিতে চাচ্ছি দূরত্ব, কার্বন কার্বন দূরত্ব 154, 134, 120 ঠিক আছে, বাট বেনজিন একটা ব্যতিক্রম। তাহলে যদি কোশ্চেন আসে বেনজিনের কার্বন কার্বন দূরত্ব কত, সেই মানটা আলাদা করে মনে রাখো। এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। পরে আসবে, বাট এখনই বলে দিলাম বেনজিনের কার্বন কার্বন দূরত্ব 0.139। তাহলে এই বক্সটা আমরা ভালো মতো পড়ে ফেললাম। আমরা পরের পড়াতে যাব সমগোত্রীয় শ্রেণী। সমগোত্র হোমোলোগাস সেম, তাহলে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন যৌগগুলা যে এক একটা আলাদা আলাদা গ্রুপ, সেই গ্রুপটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। যেমন অ্যালকোহলের একটা শ্রেণী, অ্যালডিহাইড একটা শ্রেণী, অ্যামিন একটা শ্রেণী, এটার নাম সমগোত্রীয় শ্রেণী। এখানে তেমন এমসিকিউ নাই। পরের পেজে সমগোত্রীয় শ্রেণীর 5টা বৈশিষ্ট্য আছে। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 9 কোনটা, আসতেও পারে এমসিকিউ। তাহলে এই বৈশিষ্ট্যগুলা মনে রাখবা কিভাবে একটু দেখা দিবে। মনে রাখবা এখানে 3টা আছে সাধারণ, যেমন 1 নাম্বার সাধারণ সংকেত। তাহলে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকতে হবে। 4 নাম্বারটা দেখো সাধারণ প্রস্তুত প্রণালী থাকতে হবে। 3 নাম্বারটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকতে হবে। নির্দিষ্ট মানে কি সাধারণ না, তাহলে ওটাও পড়বা, সাধারণ কার্যকরীমূলক থাকতে হবে। তাহলে হইলো 3টা সাধারণ, সাধারণ সংকেত, সাধারণ প্রস্তুত প্রণালী, সাধারণ কার্যকরীমূলক। 2 নাম্বার পরপর যৌগগুলোর মাঝখানে কিসের পার্থক্য থাকবে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের মাঝখানে পার্থক্য থাকে CH2, এটাকে বলা হয় মিথিলিন মূলক। আর যেহেতু এরা সমগোত্রীয়, সম মানে সেম, তাহলে এদের রাসায়নিক ধর্মাবলী সেম থাকে, মানে সাদৃশ্য থাকে। তাহলে কোশ্চেন আসবে ভাইয়া সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 9 কোনটা, আশা করি তোমরা পারবা। এখানে 2টা মান আছে মুখস্থ করার মতো, এখানে বুঝার কিছু নাই, ঠাডা মুখস্থ। মিথানলের স্ফুটনাঙ্ক কত, উত্তর হচ্ছে 65, আর ইথানলের স্ফুটনাঙ্ক 78.3। এই 2টা মান একটু মুখস্থ করবা, এমসিকিউতে আসবে। এবার আমরা পরের পড়াতে যাব। এখানে খেয়াল করো 7টা গ্রুপের নাম আসে সমগোত্রীয় শ্রেণী এবং সাধারণ সংকেত। তাহলে এখান থেকে সিঙ্গেল কোশ্চেনও যেমন আসতে পারে, সত্য মিথ্যাও আসতে পারে। বলতে পারে অ্যালকোহলের সাধারণ সংকেত কি, অ্যামিনের সাধারণ সংকেত কি, অথবা 4টা নাম 4টা সংকেত দিয়ে বলতে পারে নিচের কোন সাধারণ সংকেতটা সত্য অথবা মিথ্যা। মুখস্থ করার দরকার নেই ভাইয়া, তুমি শুধু প্রথম 3টা খেয়াল করো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3টা সিরিয়াল করে মনে রাখবা, 2 2 করে কমবে। প্রথমটা CnH2SN+2, এরপর 2 কমায় দাও, অ্যালকিন হবে CnH2SN, এরপর আরো 2 কমাই দাও, সেটা হবে CnH2SN-2। তাহলে এই 3টা 2 2 করে কমবে। আর বাকি সবাই দেখো শুরুতে CnH2SN+1, এটা থাকবেই।
সবারই থাকবে, শুধু লাস্টে থাকবে যার যার কার্যকরীমূলক। তাহলে এমসিকিউ, অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2SN+1, এটা কমন, লাস্টে OH। তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? ওইটা কমন, লাস্টে CHO। পারবো না বে? তাহলে এই বক্সটা একটু খেয়াল রেখো। 2.3 কার্যকরীমূলক কাকে বলে? এই যে লাস্টের OH, লাস্টের CHO, ওই অংশটাকে বলে কার্যকরীমূলক। কার কার্যকরীমূলক কোনটা এখানে আছে, এটা আবার বক্সের ভিতরে আছে, তাহলে আমরা বক্সই ভালো মতো পড়বো। বাট তার আগে এই 3টা লাইন একটু ভালো মতো মনে রাখো। একক বন্ধনযুক্ত যদি কার্যকরীমূলক হয়, তারা দেখায় প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়া। দ্বিবন্ধন আর ত্রিবন্ধনযুক্ত কার্যকরীমূলক হয় সংযোজন বিক্রিয়া। জাস্ট এই নামটুকু মনে রেখো। যেমন এই জায়গাটা একক বন্ধন হলে কোন বিক্রিয়া দেখায়? উত্তর হবে হয় প্রতিস্থাপন, না হয় অপসারণ। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয় সংযোজন। যদি দুইটা একই সাথে থাকে, একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই, তখন হবে জাস্ট নামটুকু মনে রেখো। এবার এই বক্সটা খেয়াল করো। এই বক্সের ফার্স্ট কলামটা পড়লেই চলবে। এখানে ওই নামগুলো আছে, আবার ওই তার নিচে সংকেতগুলো আছে। একটু আগে কম ছিল, বাট এখানে আছে 11টা। তাহলে কোশ্চেন আসতে পারে কিটোনের সাধারণ সংকেত কি, অথবা অ্যামাইডের কার্যকরীমূলক কোনটা। যদি সাধারণ সংকেত বলে এই পুরাটা RCOOH, আর যদি বলে কার্যকরীমূলক তখন শুধু এই লাস্টের অংশটা COOH। আর কি? ওই যে আগে CnH2SN+ ছিল, সেটারই আরেক নাম হচ্ছে আর, অথবা অ্যালকাইলমূলক। আর সবার ক্ষেত্রে কমন, তুমি শুধু লাস্টের অংশটা খেয়াল রেখো। তাহলে যদি কোশ্চেন আসে অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? RCHO। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? ROH। অথবা অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটা? OH। তাহলে এই 11টা পারবা না ভাইয়া? এখান থেকেও কোশ্চেন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2022, নাইট্রাইলের কার্যকরীমূলক কোনটা? নাইট্রাইলের আরেক নামই হচ্ছে সায়ানাইড, মানে CN। এবার কাজের কথায় আসি। এটা হাজারি স্যারের বই, এখানে আছে 11টা, বাট কবির স্যারের বইয়ে বা গুহ স্যারের বইয়ে আছে প্রায় 24টা। এক্সট্রা আছে আরো অনেকগুলা। সেই এক্সট্রাগুলো আমি এখন তোমাদের দেখাই দেই, তুমি তোমার বইতে অ্যাড করে নিও। অ্যালকোহল, যদি কোশ্চেন আসে ভাইয়া অ্যালকোহলের কার্যকরীমূলক কি, তোমার উত্তর হচ্ছে OH। কিন্তু আরো 3 ধরনের অ্যালকোহল আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে যদি কোশ্চেন আসে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক কি, তখন কিন্তু শুধু OH না, তাহলে এই পুরোটা খেয়াল রাখতে হবে। এটা 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক CH2OH। 1 ডিগ্রি পারলে 2 ডিগ্রি 3 ডিগ্রি আর পারতে হয় না, এখান থেকেই হয়ে যায়। এই যে মাঝখানে H2 না, একটা একটা করে হাইড্রোজেন কমাই দিবা। তাহলে 2 ডিগ্রি হচ্ছে CHOH, 3 ডিগ্রি আরেকটা হাইড্রোজেন কমাই দিলে শুধু COH। এই অ্যালকোহলের ক্ষেত্রে এই নিয়মটা। বাট এই যে একটা একটা করে হাইড্রোজেন কমে, এটা কিন্তু শুধু অ্যালকোহল না, দুনিয়াতে যত 1 2 3 আছে সবার ক্ষেত্রে এই নিয়ম। ধরো অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের কার্যকরীমূলক হচ্ছে NH2। তাহলে কোশ্চেন হবে 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরীমূলক কি, একটা হাইড্রোজেন কমাই দাও, NH। 3 ডিগ্রি অ্যামিন শুধু N, তাহলে একটা একটা হাইড্রোজেন কমবে, এটা সবার ক্ষেত্রে। দেন সালফোনিক অ্যাসিডের কার্যকরীমূলক এই বই নাই, এটা হচ্ছে SO3H। থায়োল নামে একটা মূলক আছে, সেটা হচ্ছে SH। নাইট্রো নামে একটা মূলক আছে, নাইট্রো মূলক হচ্ছে NO2। কিন্তু যদি বলে নাইট্রো সো মূলক কোনটা, এই যে সো, তখন সেটা হচ্ছে NO। ইথারের কার্যকরীমূলক হচ্ছে O অথবা COC। আর অ্যানহাইড্রাইড হচ্ছে এই 2 কার্বনের সাথে আবার 2টা অক্সিজেন। তাহলে এই কার্যকরী মূলকগুলা হাজারি স্যারের বইয়ের বাইরে অন্য বইয়ে আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এই বক্সের বাকি যে কলামে যে গাঠনিক সংকেত অথবা এই যে কালা কালা বল দেখা যাচ্ছে, এটি কিছু পড়া লাগবে না, ওগুলা কোনো এমসিকিউ না, এই ফার্স্ট কলামটাই এমসিকিউ। 2.5 এ চলে আসি, জৈব যৌগের নামকরণ। নামকরণ দিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় খুব বেশি কোশ্চেন আসতো। একটা বড় সংকেত দিয়ে দিত, ওটার নাম কি, অথবা উল্টাটা একটা নাম দিয়ে দিত অনেক বড়, সেটার গাঠনিক সংকেতটা আঁকো। এই ধরনের এমসিকিউ কলেজের কেমিস্ট্রি টিচাররা খুব পছন্দ, তারা পারে এটা। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন যে ডাক্তাররা করে, তারা এই নামকরণের নিয়ম কানুন সব ভুলে গেছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে নামকরণ করো বা গাঠনিক সংকেত এই টাইপের এমসিকিউ জীবনেও আসে নাই ভাইয়া। তাহলে যেহেতু আসে না, আজাইরা জিনিস আমার পড়ার দরকার নাই। নামকরণের নিয়ম কানুন চিত্রসহ আলোচনা করো।
কোনো দরকার নাই। নিয়ম কানুন আমরা পড়বো না, আমরা শুধু ভূমিকার একটু বেসিক কথাটা পড়ি। যেমন একদম ফার্স্ট লাইন 3টা, তাহলে এমসিকিউ হচ্ছে নামকরণ পদ্ধতি কয়টা? 3টা। দেন খেয়াল করো 3টা পদ্ধতির আবার ডাবল ডাবল নাম আছে। 1 নাম্বার সাধারণ বা প্রচলিত পদ্ধতি, 2 নাম্বার উদ্ভূত বা জাতক, 3 নাম্বার জেনেভা বা ইউপেক্ট। তাহলে এই যে 3টা, আরেকটা লাগাই দিলে স্যাররা কোশ্চেন করতে পারে না কোনটি নয়? তাহলে এটা একটু খেয়াল রেখে হবে, 3টা নাম জানতে হবে। দেন সাধারণ পদ্ধতি, এখানে কিছু নামের অর্থ আছে। পিঁপড়া, ফর্মিকা, ফর্মিক অ্যাসিড। তাহলে কোশ্চেন করবে লাল পিঁপড়া থেকে কোন যৌগের নামকরণ করা হয়েছে? উত্তর হবে ফর্মিক অ্যাসিড। প্রস্রাব, ইউরিন, ইউরিয়া। তাহলে মানুষের প্রস্রাব থেকে কোন জৈব যৌগের নামকরণ করা হয়? উত্তর হবে ইউরিয়ার নামকরণ করা হয়। জাস্ট এইগুলো বেসিক কথা, এদের ডিটেলস আর জানার দরকার নাই। ওকে, পরে নামকরণের বিশাল বর্ণনা আছে, কিন্তু নামকরণের বর্ণনা থেকে কখনোই কোনো কোশ্চেন মেডিকেল পরীক্ষায় আসে নাই, 2024-এও আসে নাই। তাহলে এইসব বর্ণনা আমাদের পড়ে মাথা নষ্ট করারও দরকার নেই, আসল জিনিসই ভুলে যাব তখন। সো এই আলতু ফালতু জিনিস আমরা পড়বো না, আমরা ইম্পর্টেন্ট পড়াতে আসি। 2.6 সমানুতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সমানুতা থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন থাকে। এই বছর মেডিকেল পরীক্ষা ছিল না, ডেন্টালে হয়তো থাকতে পারে। তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবা সমানুতার কোশ্চেন ছিল না ছিল না। আচ্ছা, সমানুতা খুব ভালো মতো পড়বো। ফার্স্টে আছে সংজ্ঞা। সংজ্ঞা আমরা পারি সমান, অনু, সমানু। তাহলে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত অথবা ত্রিমাত্রিক বিন্যাস আলাদা, তাদেরকে কি বলা হয়? তোমার উত্তর হচ্ছে সমানু বলা হয়। সমানু সংজ্ঞা আসবে, বাট সংজ্ঞার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমানুতা কয় শ্রেণীতে বিভক্ত? তোমার উত্তর হচ্ছে 2 শ্রেণীতে বিভক্ত। সমানুতা কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে গাঠনিক সমানু, আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্থির সমানু। আবার গাঠনিক সমানুতা কয় প্রকার? তখন তোমার উত্তর হচ্ছে 5 প্রকার। তাহলে এটা খেয়াল রেখো, কিন্তু কোশ্চেন হবে সমানুতা কয় প্রকার? উত্তর 2। গাঠনিক সমানুতা কয় প্রকার? এবার উত্তর 5। এই যে 5টা নাম আছে 1 2 3 4 5, এখান থেকে 3টা, অন্য একটা থেকে একটা, টোটাল 4টা দিয়ে হইতে পারে না এমসিকিউ। নিচের কোনটা গাঠনিক সমানুতা নয়? তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই 5টা নাম মুখস্থ করতে হবে, তাই না? এই 5টা নাম মনে রাখার জন্য সমানুতার এই যে 5টা নাম গাঠনিক সমানুতা, ছোট্ট একটা কথা দিয়ে মনে রাখবা, আচমকা, আচমকা, বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বড়, হঠাৎ করে, আচমকা। তাহলে আচমকা দিয়ে কোন সমানু? গাঠনিক সমানু। আতে আনা, অ দিয়ে অবস্থান সমানুতা, চ দিয়ে চেন সমানুতা, ম দিয়ে মারিজম। মনে রাখবা মারিজম আছে 2টা। তাহলে কি কি মারিজম? মেটামারিজম আর একটা টটোমারিজম। আর কা দিয়ে কার্যকরীমূলক সমানুতা। তাহলে আমাকে একটা এমসিকিউ উত্তর দিয়ে দাও তো, মুখের কোশ্চেন শুনো। নিচের কোনটা গাঠনিক সমানুতা নয়? অবস্থান সমানুতা, চেইন সমানুতা, জ্যামিতিক সমানুতা, মেটামারিজম। কোনটা হবে তোমার উত্তর? এ বি সি নাকি ডি? 1 2 3 নাকি 4? বলো, নিচের কোনটা গাঠনিক সমানুতা নয়? ইয়েস, যাদের যাদের উত্তর সি নাম্বার মানে 3 নাম্বারটা, তাদের সবারটাই কারেক্ট। ওকে, আমরা নাম পারি। আর স্টেরিও বা ত্রিমাত্রিক সমানু 2 প্রকার, জ্যামিতিক বা আলোক শক্তি, এটা এমনি মনে থাকবে আমাদের। এবার খেয়াল করো গাঠনিক সমানুগুলোর সংজ্ঞা আছে। এই যে 1 নাম্বার চেইন সমানুতা, চেইন সমানুর সংজ্ঞা আছে। দেন 2 নাম্বার অবস্থান সমানুর সংজ্ঞা, কার্যকরীমূলক সমানুর সংজ্ঞা। একটা সংজ্ঞা তুলে দিয়ে কোশ্চেন হতে পারে এটাকে কি সমানুতা বলা হয়। এই সংজ্ঞাগুলো আমরা কিভাবে পড়ব? আমরা মুখস্থ করব না, আমরা এটা বুঝে বুঝে পড়ব। কিভাবে? নামের সাথে মিল আছে, দেখো ভাইয়া। 1 নাম্বার চেইন সমানুতা, চেইন, চেইন মানে শিকল অথবা শাখা অথবা কাঠামো। যৌগটার যে স্ট্রাকচারটা, কাঠামোটা, সেটাই কি চেইন না? তাহলে সংজ্ঞার ভিতরে যদি কাঠামো শব্দটা থাকে আর কিচ্ছু দরকার নাই। এমসিকিউ কোশ্চেন শুনো, তুমি উত্তর দাও। 2টা যৌগের ক্ষেত্রে কার্বন কাঠামোর ভিন্নতার জন্য পারস্পরিক যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলা হয়? চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, টটোমারিজম। কি হবে তোমার উত্তর?
কাঠামো মানে চেন। তাহলে উত্তর হবে এ নাম্বারটা। তাহলে এই যে আমি এখানে জাস্ট একটা শব্দ মনে রাখতে বলি, কাঠামো। কাঠামো মানে চেন সমান। এবার পরেরটাতে যাই। 2 নাম্বারটা হচ্ছে অবস্থান সমানতা। নাম ও অবস্থান, খেয়াল করে দেখো সংজ্ঞার ভিতরে অবস্থানের পার্থক্য কথাটা আছে। তাহলে এমসিকিউ কোশ্চেন শুনো, দুইটা যোগের ক্ষেত্রে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য পারস্পরিক যে সমানতা হয় তাকে কি সমানতা বলা হয়? উত্তর হচ্ছে অবস্থান সমানতা। তাহলে 3 নাম্বার কার্যকরী মূলক সমানতা। তাহলে দুইটা যোগের মাঝখানে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমানতা হয় তাকে বলা হয় কার্যকরী মূলক সমানতা। তাহলে এই সংজ্ঞাগুলো আসলে খুব বেশি মুখস্থ করার কিচ্ছু নাই। 4 নাম্বারটা দেখো এবার, ম্যাটামারিজম। এখানে সংজ্ঞার সাথে নামের কোনো মিল আছে কিনা আগে লাইন দুইটা পড়ো। একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমানুগুলাতে যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা বা অ্যালকাইল মূলকের ভিন্নতা থাকে তখন তাকে বলা হয় ম্যাটামারিজম। তো ম্যাটামারিজমের সাথে এই কথার কোনো মিল আছে? আছে, একটু বুঝো। ম্যাটামারিজম কখন হয়? তারা একই সমগোত্রীয় শ্রেণীর, যেমন এই উদাহরণটা দেখো, মিথক্সি প্রোপেন আর ইথক্সি ইথেন, দুটারই কার্যকরী মূলক ও ইথার, বাট এর দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা। যেমন প্রথমটার বাম পাশে 1 কার্বন কিন্তু অন্যটার বাম পাশে 2 কার্বন। আবার ডান পাশে দেখো, প্রথমটাতে ডান পাশে 3 কার্বন, অন্যটার ডান পাশে 2 কার্বন। এরকম দুই পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতা হয় তাকেই বলা হয় ম্যাটামারিজম বা ম্যাটামার, পরস্পরের ম্যাটামার। তাহলে এই সংজ্ঞাটা আমরা সহজ করে মনে রাখি ভাইয়া। আমরা দেখলাম ম্যাটামারিজমের ক্ষেত্রে কোনোটার বাম পাশটা একটু চিকন, অন্যটার বাম পাশটা আবার একটু মোটা, আবার ডান পাশে ওইটার একটু মোটা, অন্যটার ডান পাশটা একটু চিকন। তাহলে এরকম মোটা চিকন হলে যেই সমানুতা সেটাকেই বলা হয় মোটামারিজম না, সেটা হবে ম্যাটামারিজম। তাহলে ম্যাটামারিজমে কি হয়? মোটা চিকন হয়। ক্লিয়ার? তাহলে মোটা চিকন হওয়া মানে ম্যাটামারিজম। মোটা চিকন হওয়া মানে কি কার্বনের সংখ্যার কম বেশি হওয়া না? তাহলে এমসিকিউ উত্তর দাও ভাইয়া, দেখি পারো কিনা। দুইটা যোগের ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য পারস্পরিক যেই সমানতা হয় তাকে কি সমানতা বলা হয়? উত্তর হচ্ছে ম্যাটামারিজম। টটোমারিজম 5 নাম্বার। এই টটোমারিজম কথাটার সাথে একটা কমন ডায়লগের মিল আছে। অনেক এলাকায় বলে টোটো কোম্পানির ম্যানেজার, শুনছো কথাটা? টটোমারিজমের সাথে টোটো কোম্পানি মিল আছে না? টোটো কোম্পানির ম্যানেজার কি করে ওই বেটায়? অথবা এই কথাটা কাকে বলে? তুই তো একটা টোটো কোম্পানির ম্যানেজার। টোটো কোম্পানির ম্যানেজার মানে সে কোনো কাজ করে না, সে সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায়, সে টোটো কোম্পানি। তাহলে টই টই করে ঘুরে বেড়ালে সে কি ভাই স্থির থাকে নাকি গতিশীল থাকে? গতিশীল। এই টটোমারিজম সেটাও টই টই করে এক পাশ থেকে আরেক পাশে ঘুরে বেড়ায়। যে দেখো দেখাই দিই, এই যে এখানে আছে গতিশীল কথাটা, এই যে গতিশীল কার্যকরীমূলক সমানুতা। তাহলে এমসিকিউ, গতিশীল কার্যকরীমূলক সমানুতা কাকে বলা হয়? উত্তর হচ্ছে টোটো কোম্পানি বা টটোমারিজমকে বলা হয় গতিশীল কার্যকরী। তাহলে 5টা সংজ্ঞা পড়া হলো, মাথায় ঢুকাই দিতে পারছি? যে কোনো একটা সংজ্ঞা আসুক আমি এই জায়গাটুকু দেখে চিনে ফেলতে পারবো। প্রত্যেকটা সংজ্ঞার নিচে উদাহরণ আছে, এই সংকেতগুলা পড়ো না ভাইয়া, তুমি জাস্ট নামগুলা পড়ো। দুইটা নাম দিয়ে বলতে পারে আর কেমন সমানো, তুমি উদাহরণটুকু একটু তোমাকে পড়তে হবে। এখানে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের একটু দেখাই দেই। এই জায়গাটা ম্যাটামারিজম কারা দেখায়? ম্যাটামারিজম এক বিশেষ ধরনের সমানুতা, এটা সবাই দেখায় না। কে কে দেখায়? 1 হচ্ছে ইথার, 2 হচ্ছে কিটোন, 3 হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, গুহ স্যারের বই আবার বলা আছে সেকেন্ডারি অ্যালকোহল, সেখানেও নাকি ম্যাটামারিজম হতে পারে। তাহলে এই নামগুলা দিয়ে কোশ্চেন হতে পারে না? নিচের কোনটা ম্যাটামারিজম দেখায় না? এই ম্যাটামারিজমের উদাহরণগুলা কারা কারা দেখায় সেটা মনে রাখার জন্য আমি ছোট্ট একটা টেকনিক বানাই দিই। সে কই, আমরা মনে রাখবো যে ম্যাটামারিজম দেখায় সে কই, এটা কোনো কোশ্চেন না কিন্তু, এটা ওই 4টা নাম। সে দিয়ে 2টা নাম, সেতে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল, কতে কিটোন, ইতে ইথার। তাহলে আমাকে এমসিকিউ উত্তর দাও, নিচের কোনটা ম্যাটামারিজম দেখায় না? ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, অ্যালডিহাইড, নিচের কোনটা ম্যাটামারিজম দেখায় না?
বলো এ বি সি নাকি ডি? কি হবে উত্তর? ওকে, আফরিনা সুমাইয়া কারেক্ট। ইয়াসনাত বাহাদুর অ্যালডিহাইড, ইয়েস কারেক্ট। ওকে ভাইয়া, তাহলে আমরা গাঠনিক সমাণু মোটামুটি পড়ে ফেলছি। এবার আসি জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণুর সংজ্ঞার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যেটা ভাইয়া শর্ত। জ্যামিতিক সমাণুর শর্ত দিয়ে 2021 সালে কোশ্চেন আসছিল, শর্ত নয় কোনটা, অথবা জ্যামিতিক সমাণুতা দেখায় কোনটা। এই যে খেয়াল করো, শর্ত দুইটা। 1 নাম্বার অ্যালকিন, জ্যামিতিক সমাণু হতে হলে ফার্স্ট কথা অ্যালকিন হইতে হবে, আর 2 নাম্বার তার গঠনটা হইতে হবে চাক্রিক। তাহলে কোশ্চেন কি আসছিল, নিচের কোনটা জ্যামিতিক সমানুতা দেখায়? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড। উত্তর হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। ওকে, জ্যামিতিক সমাণুর শর্ত আমরা মনে রাখলাম। এবার দেখব জ্যামিতিক সমাণু আবার দুই প্রকার, একটাকে বলা হয় সিস, আরেকটাকে বলা হয় ট্রান্স। এখানে সিস ট্রান্সের সংজ্ঞা আছে। সিস ট্রান্সের ডিফারেন্সটা কি? সংজ্ঞা মনে রাখতে চাইলে শুধু নাম খেয়াল রাখলে হবে। তুমি শুধু মনে রাখবা সিস মানে সেম, এস দিয়ে সিস, এস দিয়ে সেম, যদিও এস দিয়ে সিস না সি দিয়ে, বাট এস আর সি উচ্চারণ তো কাছাকাছি। সিস মানে সেম, সেম মানে কি? একই। তাহলে এই যে সংজ্ঞাটা দেখো, দুটি কণা সম্বন্ধে সাথে যখন একই দিকে থাকে তখন তাকে কি সমাণু বলা হয়? তাহলে এত বড় লাইন আমার কোনো দরকার নাই মুখস্থ করার। সিস মানে সেম দিকে থাকে, আর ট্রান্স মানে ট্রান্সভার্স দিকে থাকে। ট্রান্সভার্স মানে কোনাকুনি অথবা বিপরীত দিকে। যে আমি দেখো সবুজ দিয়ে রাখছি, যেটা একই দিকে তারা সিস, যারা কোনাকুনি বা বিপরীত দিকে তাদেরকে বলা হয় ট্রান্স। সিস ট্রান্সের উদাহরণ জাস্ট নামগুলো একটু দেখে রাখো। অ্যালকিন হইতে হয়, তাহলে অ্যালকিনরাই সিস ট্রান্স দেখায়। দেন এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, জ্যামিতিক সমানুদ্বয়ের সাধারণ ধর্ম। এই প্যারাটা পড়ে দেখো ভাইয়া, সত্য মিথ্যা এমসিকিউ আসতে পারে। এখানে কিছু লাইন আছে কম বেশি, বেশি কম, এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে। সিসের ক্ষেত্রে নিচের কোনটা সত্য, ট্রান্সের ক্ষেত্রে নিচের কোনটা মিথ্যা। তাহলে এই পুরো প্যারাটা আমরা মনে রাখবো কিভাবে? পুরোটা মনে রাখার দরকার নাই, শুধু একটা অংশ মনে রাখবো তাইলেই হবে। এই যে খেয়াল করো, আমি দেখাই দেই। সিসের দুইটা কম, 1 নাম্বার সিস সমানুর গলনাঙ্ক কম, আর 2 নাম্বার সিস সমানুর সুস্থিতি কম। পড়া শেষ। এবার টেকনিকটা শুনো, মনে রাখবা সিসের এই দুইটাই শুধু কম, 1 গলনাঙ্ক, 2 সুস্থিতি। এই দুইটা কম, তার মানে বাকি সব কিছুই বেশি। কার? সিসের ক্ষেত্রে। তাহলে এবার ট্রান্স উল্টা, ট্রান্সের ক্ষেত্রে এই দুইটা বেশি আর বাকি সব কিছু কম হবে। তাহলে এই পুরো পড়া পড়ে দেখো তো, এই পড়াটা জাস্ট এই দুইটা লাইন দিয়ে পড়া হয়ে যাচ্ছে কিনা। পড়ো, নিজেরা একটু পড়ো। একটু ব্রেক দেই, অনেকক্ষণ পড়াই ফেলছি, 1 মিনিট তোমরা একটু দেখো। তাহলে সিসের দুইটা কম, গলনাঙ্ক কম, সুস্থিতি কম, বাকি পড়া হিসাব করে নিব। দেখো এই পড়াগুলাই পরের পেজেও আছে। এই যে 5 নাম্বার 6 নাম্বার পয়েন্ট, সিসের কম, ট্রান্সের বেশি, এই কম আর বেশি এখানেই আছে। তাহলে ওই একটা টেকনিক দিয়ে পুরো পেজের সবগুলা মনে রাখবা। দেন এই যে জ্যামিতিক সমানতা কিভাবে ঘটে চিত্রসহ ব্যাখ্যা করো। এমসিকিউ কি হবে চিত্রসহ ব্যাখ্যা করো? কখনোই না। তাহলে আজাইরা জিনিস আমরা পড়বো না, আমরা পড়বো এমসিকিউ। এবার আসি আলোক সক্রিয় সমানুতা। শুরুতেই আছে আলোক সমানুর 3টা শর্ত বা বৈশিষ্ট্য। তাহলে 3টা যেহেতু আছে, আরেকটা দিয়ে দিয়ে বলবে আলোক সমানুর শর্ত 9 কোনটা। 3টা শর্ত, 1 নাম্বার আমরা সবাই জানি, আলোক সমাণু হতে হলে যে কার্বন থাকতে হয় তার নাম হচ্ছে কাইরাল কার্বন। 2 নাম্বার, কাইরাল কার্বন থাকলে মিরর ইমেজ হয়, দর্পণ প্রতিবিম্ব। আর 2টা দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উল্টা মানে অসমাপতিত হয়। তাহলে কোশ্চেন হবে আলোক সমাণুর শর্ত বা বৈশিষ্ট্য 9 কোনটা। এই শব্দ মার্ক করা শব্দ 3টা মনে রেখো। দেন পরের পেজে দেখো আলোক সমাণু কিভাবে ঘটে, এখানে আয়না একে ব্যাখ্যা করো। এই আয়না মায়না ব্যাখ্যা ম্যাখ্যা দরকার নাই পড়ার, ওগুলা দিয়ে এমসিকিউ হবে না। সো আমার এমসিকিউ যেটা সেটা আমরা পড়ি। এখানে খেয়াল করে দেখো 2টা মান আছে,
এই যে ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণের মান দুইটাই 2.24, বাট ডি ল্যাকটিক অ্যাসিড হলে সেটা ডান দিকে ঘুরায় দেয়, এই কারণে তার মান প্লাস, আর এল হচ্ছে লেফট, সেটা হচ্ছে মাইনাস। তাহলে ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণের মান 2.24, খেয়াল রেখো, একটা প্লাস একটা মাইনাস। এরকম আরো দুইটা মান আছে কবির স্যারের বইয়ে, সেটা আমি এখন বলে দেই, তুমি তোমার হাজারি স্যারের বইয়ে লিখে রাখো ভাইয়া। গ্লুকোজের আবর্তন কোণের মান, গ্লুকোজের আবর্তন কোণের মান 52.3, 52.3। কিন্তু যদি কোশ্চেন আসে ডি গ্লুকোজের আবর্তন কোণের মান কত, তখন সেটা হবে প্লাস 52.3, এল গ্লুকোজ হবে মাইনাস 52.3। পরের পড়া আলোক সক্রিয় সমানুধর্ম এনানসিওমারিজম। ওই যে মান দুইটা দেখছিলাম, সেই ঘটনাটাই এনানসিওমারিজম। দুইটা একই রকম যৌগ ল্যাকটিক অ্যাসিড, যাদের আলোক সক্রিয়তার মান একই 2.24, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, মানে দিক বিপরীত দিকে। তাদেরকে কি বলা হয়? তোমার উত্তর হবে এনানসিওমার বলা হয়, অথবা এনানসিওমর্ফ, অথবা এন্টিমার, বা এই শব্দগুলা। আর এই ঘটনাটাকে বলা হয় এনানসিওমারিজম। ওকে, তাহলে এনানসিওমার হওয়ার শর্ত তিনটা: একই রকম যৌগ হতে হবে, মান সেম হতে হবে, বাট দিক বিপরীত হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেসিমিক মিশ্রণ। দুইটা এনানসিওমারের সমান পরিমাণ মিশ্রণকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। সমান সমান, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস, তাদেরকে যদি আমি মিশাই দেই, এই মিশ্রণটা হবে আলোক নিষ্ক্রিয়। কিভাবে? কারণ সমান সমান তো, একজন প্লাস একজন মাইনাস, সো মিশ্রণটা হবে জিরো, মানে আলোক নিষ্ক্রিয়। আর মিশ্রণটাকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ। আচ্ছা, নিহা একটা কোশ্চেন করছে, গ্লুকোজের মানটা আবার বলবো। ঠিক আছে ভাইয়া, গ্লুকোজ হচ্ছে 52, 52, ভাষা আন্দোলন 52.3, ডি গ্লুকোজ হচ্ছে প্লাস, এল গ্লুকোজ হচ্ছে মাইনাস 52.3। আচ্ছা, রেসিমিক মিশ্রণ ব্যাপারটা বুঝছি ভাইয়া। এবার আসো সমানুতা। সমানুতা 2 প্রকার, গাঠনিক সমানুতা 5 প্রকার, আগেই পড়ে আসছি। সো এই ফ্লো চার্টটা আগের পড়া দিয়ে চলবে। পরের পড়াতে আসি 2.6.6, আলোক সমাণুর সংখ্যা বের করা। আমরা একটু আগে পড়ছি আলোক সমাণু হতে হলে কি কার্বন থাকতে হবে? কাইরাল কার্বন অথবা অপ্রতিসম কার্বন। বাট এখন যেটা জানবো, কার কয়টা কাইরাল কার্বন থাকলে আলোক সমাণু কয়টা হয়, মানে আলোক সমাণু নাম্বারিং করা, নাম্বার বের করা। এই পড়াটা বুঝে বুঝে পড়তে হবে। তুমি দাগানো লাইনগুলো দেখো, পরে এটা একটু বুঝাই দিচ্ছি। যেমন ফার্স্ট লাইন, একটা যৌগের অণুতে একটা মাত্র কাইরাল কার্বন যদি থাকে, জাস্ট সিঙ্গেল একটা কাইরাল কার্বন, তাহলে তার কয়টা আলোক সক্রিয় সমাণু হবে? 2টা। কিভাবে 2টা একটু পরে বুঝতেছি ভাইয়া। 2 নম্বর পয়েন্টটা দেখো, কোন যৌগের অণুতে যদি 2টা ভিন্ন ধরনের কাইরাল অপ্রতিসম কার্বন থাকে, আলাদা আলাদা 2টা কাইরাল কার্বন থাকে, তাহলে তার আলোক সমাণু কয়টা হবে? 4টা। কিভাবে 4টা একটু পরে বুঝাই দিচ্ছি ভাইয়া। 3 নম্বর পয়েন্টটা দেখো, এখানেও 2টা কাইরাল কার্বন, বাট একই প্রকারের সেম 2টা কাইরাল কার্বন যদি কোনো যৌগের ভিতরে থাকে, ওই যৌগের মোট কয়টা সমাণু হবে? 3টা সমাণু। কিভাবে? এই পড়াগুলো মুখস্থ করব না, হিসাব করে বের করা যায়। তার আগে এখানে খেয়াল করো, একটা কথা আছে, আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু। এই যে নিচের দিকে আছে, দেখো ভাই, ওই যে এই লাইনটা। তাহলে এই পড়াটা আমরা আগে বুঝবো, পরে আমি তোমাদেরকে অন্য কিছু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা জানি, এবার হিসাবটা বুঝো, কোনো কিছু লেখালেখির দরকার নেই, মন দিয়ে আমার পড়াটা শুনবে। আলোক সক্রিয় যৌগ হইতে হলে কাইরাল কার্বন থাকতে হয়, এটা আমরা জানি। এবং কাইরাল কার্বন কাকে বলে? যেই কার্বনের চারপাশে 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত হয়, তাদেরকে বলা হয় কাইরাল কার্বন। বাট কাইরাল কার্বন আছে কিন্তু আলোক সক্রিয় না, এরকমও কিছু যৌগ হইতে পারে যাদেরকে বলা হয় আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু। তাহলে মেসো সমাণু বা মেসো যৌগ জিনিসটা কি, সেটা আগে বুঝবো। মেসো যৌগ একটাই যৌগ, সে কিন্তু কোনো মিশ্রণ না, নামই হচ্ছে যৌগ, সে একজনই, কিন্তু তার 2টা অংশ, তার 2 অংশে 2টা কাইরাল কার্বন থাকে, একই রকম কাইরাল কার্বন থাকে। তাহলে যেহেতু একই রকম, তাহলে যৌগটার একটা অংশের আলোক সক্রিয়তার মান যা হয়, আরেক অংশের মানও তাই হয়, সেম হয়। কিন্তু যৌগটার এক অংশের দিক যেদিকে থাকে, আরেক অংশের দিক থাকে তার বিপরীত দিকে। ফলে যৌগটার একটা অংশের আলোক সক্রিয়তার মান হয় প্লাস, আরেকটা হয় মাইনাস। সমান সমান প্লাস মাইনাস হয়ে লাস্টে যে পুরো যৌগটা সে হয়ে যায় জিরো। জিরো মানে আলোক নিষ্ক্রিয়। এরকম যৌগের নামই হচ্ছে ভাইয়া মেসো যৌগ।
তাহলে বিষয়টা আরেকটু সহজ করে বুঝি। ম্যাসো যোগের উদাহরণ হচ্ছে টার্টারিক অ্যাসিড। তোমার কোশ্চেন আসতে পারে নিচের কোনটা ম্যাসো যোগ, উত্তর হচ্ছে টার্টারিক অ্যাসিড। বাট সে কেন বা কিভাবে ম্যাসো, একটু সহজ করে আমার নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি একটা ম্যাসো যৌগ, আমার ভিতরে দুইটা কাইরাল কার্বন আছে। ধরো একটা আমার ডান অংশ আর একটা হচ্ছে আমার বাম অংশ। এই দুই পাশে দুইটা কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন মানে চারটা ভিন্ন উপাদান। চারটা ভিন্ন উপাদান দেখাই দিই। ধরো আমার ডান পাশে চোখ, কান, হাত, পা, এই চারটা উপাদান মিলে যদি ডান অংশে একটা কাইরাল কার্বন হয়, সেম একই রকম কাইরাল কার্বন সেম চারটা উপাদান বাম পাশেও আছে না বে? চোখ, কান, হাত, পা, চারটা ভিন্ন, বাট ডানেও যা আছে বামেও তাই আছে। তাইলে দুইটা অংশের আলোক সক্রিয়তার মান সেম হবে। কিন্তু আমার ডান অংশের আলোক সক্রিয়তার মান যদি হয় ধরো +5, বাম যেটা সেটা কি মাইনাস হবে না? সেটা হবে -5। তাহলে পুরো যে আমি, সেই আমি প্লাস মাইনাস মিলে 0 হয়ে যাচ্ছি না? এই 0 বা আলোক নিষ্ক্রিয় যৌগটার নামই হচ্ছে ম্যাসো যৌগ। তাইলে ম্যাসো যৌগ বলতো সেখানে কাইরাল কার্বন আছে নাকি নাই? ম্যাসো যৌগের ভিতরে কাইরাল কার্বন আছে, কিন্তু সে কি আলোক সক্রিয় নাকি নিষ্ক্রিয়? আলোক নিষ্ক্রিয়। তাহলে কাইরাল কার্বন থেকে আলোক সমাণুর সংখ্যা বের করা আমরা শিখতেছি। সেটা শিখতে গেলে এখন পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে সেটা আবার ম্যাসো হয়ে যাবে কিনা। ম্যাসো কখন হচ্ছে সেটা একটু আমাকে বলো ভাইয়া। ম্যাসো হতে হলে দুইটা কাইরাল কার্বন কি আলাদা আলাদা হইতে হবে না সেম হইতে হবে? একটা 5 ডিগ্রি একটা 9 ডিগ্রি এরকম হলে কি ম্যাসো হবে? বলো, ডিফারেন্ট হইতে হবে না সেম হইতে হবে? এতক্ষণ যা বুঝাইলাম এই বুঝানোর দিয়ে আমার একটা উত্তর দাও। ম্যাসো যৌগ সেম একই রকম কাইরাল কার্বনের ক্ষেত্রে হবে না ডিফারেন্টের ক্ষেত্রে হবে? একই রকম কাইরাল কার্বন হইতে হবে। তবে একটা 5 ডিগ্রি হলে আরেকটাও 5 ডিগ্রি। কাইরাল কার্বন একই রকম হইতে হবে, কিন্তু তাদের দিক আলাদা হইতে হবে। বাট কাইরাল কার্বন সেম হইতে হবে না? তাহলে ভাইয়া ধরো কোন যৌগের ভিন্ন রকম কাইরাল কার্বন আছে, এই যে এখানে কিছু সূত্র আছে, সেটা আমি তোমাকে এখন সহজ করে বুঝে দিই। যদি কোনো যৌগের ভিন্ন রকম আলাদা রকমের কাইরাল কার্বন থাকে, সেখানে ম্যাসো কোনো সমাণু হবে না। এই যে আমি 0 দিয়ে দিছি অথবা ক্রস দিয়ে দিছি, মানে যেখানে ভিন্ন রকমের কাইরাল কার্বন সেখানে কোনো ম্যাসো সমাণু নাই। একটা 5 ডিগ্রি একটা 9 ডিগ্রি ওরকম হলে কখনোই ম্যাসো হয় না। সেখানে সবগুলাই হবে আলোক সক্রিয় সমাণু, এবং আলোক সক্রিয় সমাণুর নাম্বার হবে 2 টু দি পাওয়ার n। n কিসের নাম্বার? কাইরাল কার্বনের নাম্বার। যদি একটা যৌগের একটা কাইরাল কার্বন থাকে তাহলে সেখানে n এর মান হবে 1। যদি দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকে তাহলে সেখানে n এর মান হবে 2, আর তার আলোক সমাণু হবে 2 টু দি পাওয়ার 2। কিন্তু যদি সেম একই রকমের কাইরাল কার্বন থাকে সেখানে ম্যাসো হতে পারে। আর যদি দুই বিপরীত না হয়, ধরো দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তখন কিন্তু তারা আলোক সক্রিয় হতে পারে। তাহলে সেম রকম কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় সমাণুও হয় ম্যাসো হয়, কিন্তু কয়টা হয় এই সূত্রটুকু মনে রাখবা। আলোক সক্রিয় সমাণু হয় 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক, আর ম্যাসো হয় 2 টু দি পাওয়ার n-2/2 সংখ্যক। তোমার কাজ হচ্ছে জাস্ট এতটুকু মনে রাখা। এতক্ষণ যা পড়াইছি এগুলো ছিল বুঝার জন্য। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এমসিকিউ কিভাবে আসবে। তোমার পরীক্ষায় n এর মান দিয়ে দিবে, 1 না 2 না 3 না 4 দিয়ে দিবে। সেটা ভিন্ন রকম না একই রকম সেটাও বলে দিবে। তুমি জাস্ট হিসাব করে উত্তর দিবা। পারবা না ভাইয়া? তাহলে এবার আমাকে উত্তর দাও, দেখি পারো কিনা। একটা যৌগের দুইটা ভিন্ন রকমের কাইরাল কার্বন থাকলে ওই যৌগের আলোক সক্রিয় সমাণু কতটা? বলো, কোনো অপশন দিব না। কটা হবে? দুইটা ভিন্ন রকমের কাইরাল কার্বন। উত্তর হবে 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত আমরা সবাই জানি। উত্তর হচ্ছে 4টা। তাহলে আবার উত্তর দাও তবে, দেখি পারো কিনা। যদি কোনো যৌগের দুইটা ভিন্ন রকমের কাইরাল কার্বন থাকে তাহলে তার ম্যাসো সমাণু কতটা? ম্যাসো একটাও হবে না, 0টা।
তাহলে 4টার 0টা টোটাল কয়টা? 4টা। এবার আসো একই রকম উত্তর দাও। যদি কোনো যৌগের দুইটা সেম একই রকমের কাইরাল কার্বন থাকে তাহলে তার আলোক সক্রিয় সমাণু কতটা? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2টা। আর ম্যাসও কয়টা? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2/2 মানে 0/2 মানে 0। যে কোনো টু দি পাওয়ার 0 মানে কিন্তু 0 না, 1। যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আলোক সক্রিয় 2টা আর ম্যাসও 1টা। তাহলে মোট কয়টা হলো ভাইয়া? টোটাল 3টা। বুঝছি বিষয়টা? তোমার পরীক্ষায় n এর মান 2 দিবে না, 3 দিবে, 4 দিবে, কোনো অসুবিধা হবে উত্তর করতে? পড়াটা বুঝছো না বুঝো নাই বলো, কমেন্ট করে জানাও, তাহলে আমি কিছু কোশ্চেন করবো এখনই পরীক্ষা হয়ে যাবে তোমাদের। বুঝছো না বুঝো নাই? আল্লাহ, ইয়েস অর নো? বুঝছো? তাহলে আমাকে এখনই উত্তর দেবে, দেখি পারো কিনা। এই কোশ্চেনটার উত্তর দাও, কোনটা হবে উত্তর? বলো, এ নাকি বি নাকি সি নাকি ডি? আফরিনা সুমাইয়া কারেক্ট। জিসাত মেঘলা কারেক্ট। প্রিমা সুশীল 1 লেখলা কেন ভাইয়া? হয়নি। নিহা আরফি, যাদের উত্তর সি সবাই কারেক্ট। এটার উত্তর দাও তো ভাইয়া, এইটা কোনটা হবে বলো? এখানেও 4, n এর মান 4, কিন্তু বলা আছে সদৃশ। সদৃশ মানে সেম, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে এইবারেরটার উত্তর হবে 2 নাম্বারটা বি। ওকে, আমরা 2.7-এ আসি। সংকেত থেকে সমাণু সংখ্যা বা গাঠনিক সমাণু সংখ্যা বের করা। এখানে জাস্ট এতটুকু মুখস্থ করতে হবে ব্যাস। যেমন কার্বনের সংখ্যা বাড়ার সাথে সাথে গঠন বিন্যাস বাড়ে। যদি কোনো যৌগে 4টা কার্বন থাকে তার 2টা চেন বিন্যাস হয়, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, আর যদি 10টা কার্বন কোনো যৌগের ভিতরে থাকে তার 75। কেন 75? এগুলো বুঝাইতে গেলে এখন 75 বার ছবি এঁকে বোঝানো লাগবে, দরকার নাই বোঝার, এতটুকু জাস্ট মুখস্থ করো। এই যে 4টা কার্বন থাকলে 2টা বিন্যাস, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। তাহলে এমসিকিউ কিভাবে আসবে দেখো। C4H9OH এর কয়টা গাঠনিক সমান হবে বলো দেখি, উত্তর দাও। কার্বন কয়টা আছে দেখো তো? 4টা আছে। তাহলে 4টা থাকলে কয়টা হবে? কোনটা হবে উত্তর, এ বি সি নাকি ডি? এ নাম্বারটা। ওকে, 2.8। আমরা আর খুব বেশি পড়া বাকি নেই ভাইয়া, 2.9 পর্যন্ত আজকের পড়া। 2.8 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমা মানে সুগন্ধ। প্রধান অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন। অ্যারোমেটিক মানেই হচ্ছে বেনজিন অথবা বেনজিনের জাতক। এখানে আমরা পারি, যেটা জানতে হবে ভাইয়া, এই জাস্ট অ্যারোমা মা সুগন্ধি, এই লাইনটা। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলা হয়, এগুলো জানবা। নিচের দিকে 3টা কথা আছে। বেনজিনের সমাণু বা সমগোত্রক 3 ধরনের হয়। যদি এই যে প্রতিস্থাপক 2টা পাশাপাশি কার্বনে থাকে 1 আর 2, সেটাকে বলা হয় অর্থ। যদি হয় 1 আর 3, সেটাকে বলা হয় মেটা। আর যদি থাকে 1:4, সেটাকে বলা হয় প্যারা। অর্থ, মেটা, প্যারা। তাহলে বেনজিনের সমাণু কয় রকম? 2টা প্রতিস্থাপক যদি থাকে তখন বেনজিনের সমাণু হয় 3 রকম।
অর্থ, মেটা, প্যারা, 1 2 1 3 1 4। এগুলো এত ইম্পর্টেন্ট না। এই পরের পেজে একটা বক্স আছে, এই বক্সটা একটু খেয়াল করে দেখো, এখানে বুঝাবুঝির কিচ্ছু নাই, পুরোটাই ঠাডা মুখস্থ। যেমন পাতিত অংশের নাম, এখানে 5টা তেলের নাম আছে, তাদের আপেক্ষিক গুরুত্ব কত, কত তাপমাত্রায় কোনটা পাওয়া যায়, কত পার্সেন্ট, কি কি, এখানে পুরোটাই ঠাডা মুখস্থ। বাট এই বক্সটা মুখস্থ করা খুবই সহজ, কারণ এটা সিরিয়াল করা। তুমি এই বক্সটা মুখস্থই করবা, কিন্তু সিরিয়াল করে। আগে খেয়াল করো, নামগুলা ছোট থেকে বড় হচ্ছে, লঘু, মধ্যম, ভারী, বেশি না, বেশি ভারী না, সবুজ আর পিচ একটু আলাদা, 3টা সিরিয়াল আছে তো না, তাহলে আগে 5টা নাম সিরিয়ালি মুখস্থ করবো। লঘু, মধ্যম, ভারী, সবুজ, পিচ। নামের পাশে যে আপেক্ষিক গুরুত্ব আছে দেখো, সেটাও আস্তে আস্তে ছোট থেকে বড় হবে। তাহলে প্রথমটা 0.97, এরপর একটু বড় করব 1.005, আর একটু বড় 1.03, 1.09। সিরিয়াল করে মনে রেখো। তাপমাত্রা কোনটা কত সেটাও দেখো, ছোট থেকে বড়। ফার্স্টারটা 170, এটা মনে রাখতে হবে। 170-এর ঠিক বড় হচ্ছে 171, এটা মনে রাখার দরকার নাই, এমনি তো বোঝা যায় 70-এর পরে 71। তাহলে শুধু ডান সাইড গুলা পড়ি, 170, 230, 270, 400। তাহলে তাপমাত্রা কত সিরিয়ালি 170, 230, 270, 400। কোনটা কত পার্সেন্ট সেটাও ছোট থেকে বড়, 5, 7.5, 10, 20, 57। মেনলি এই বক্স থেকে কোশ্চেন আসে এইটা থেকে, উপাদান, কোন তেলে কোন উপাদান থাকে অথবা থাকে না, এটা আমরা নিচের থেকে পড়া শুরু করব। পিচের উপাদান কি? আমরা রাস্তা পিচ ঢালাই করতে দেখছি না ভাইয়া? পিচ ঢালাই করে কালো কালো কয়লা দিয়ে, তাহলে কয়লা মানে কার্বন। তাহলে এমসিকিউ, পিচের উপাদান কি? উত্তর হচ্ছে কার্বন বা কোক কার্বন। সবুজ তেলের উপাদান দুইটার নাম খুব বড় বড়, বাট খেয়াল রেখো লাস্টে সিন একটা থ্রিন। তাহলে সবুজ তেলে কি থাকে? হয় সিন থাকে, নয় থ্রিন থাকে, সিন থিন। ভারী তেল আর মধ্যম তেলের উপাদান তিনটা করে, তিনটা। তাহলে আরেকটা যোগ করে দিয়ে বলবে কোনটি নয়। তাইলে এই তিনটার ভিতরে আবার খেয়াল করো ভাই, দুইটা দুই জায়গায় কমন, ক্রিসল আর ন্যাপথলিন কমন। ক্রিসল ন্যাপথলিনটা খেয়াল রাখবা, বাকি একটাতে ফেনল আর একটাতে কুইনোলিন। তাহলে কোনটা মধ্যম কোনটা ভারী? নামের সাইজ দেখে বোঝা যায়, যেটা নামের সাইজে ছোট সেটা মধ্যম, যেটা ভারী সেটা ভারী। তাহলে ফেনল আর কুইনোলিন, কুইনোলিনটা বড় তার মানে এটা ভারী তেল, ফেনলটা সাইজে ছোট তার মানে এটা মধ্যম তেল। তাহলে এই চারটা যদি পড়ো, লঘু তেলে কি থাকে সেটা অপশন দেখে চেনা যাবে। এই চারটা ছাড়া যেটা অপশনে থাকবে সেটা থাকে। লঘু তেলের গুলার মনে রাখার দরকার নেই, একটা শুধু মনে রাখো ফেনল, এটা মধ্যমেও ছিল আবার লঘু, এটা একটা কমন, বাকি সবগুলা অপশন দেখে উত্তর দিবা। তাহলে এই বক্স পারবো না ভাইয়া মুখস্থ, বাট একটু তো সহজ হলো মুখস্থ করার জন্য, তাই না? ওকে, আমরা পরের পড়াতে আসি। এখানে কিছু সংখ্যা আছে, কত তাপমাত্রায় পাওয়া যায়, কোনটা কত পার্সেন্ট, যেমন 90% বেনজলে কি কি থাকে, কত পার্সেন্ট। এখানে আসলে বুঝাবুঝির কিছু নাই, এগুলা একটু মুখস্থ করবা। এই সংখ্যাগুলা দাগানো, এগুলো মুখস্থ করবা। এবার আসো প্রস্তুতি, বেনজিন ও টলুইন প্রস্তুতি। প্রস্তুতির বর্ণনা, সমীকরণ, মেকানিজম। কেমিস্ট্রি বই মানে হাজার হাজার প্রস্তুতি। প্রস্তুতি থেকে আমরা কি পড়বো ভাইয়া? আমরা যেখানেই প্রস্তুতি পড়তে যাব দেখবো সেখানে কিছু নাম থাকে বা হেডলাইন থাকে, আগে হেডলাইনগুলো পড়বো। আর ভিতর থেকে 3টা জিনিস পারলে একটু মুখস্থ করব। কোন পদ্ধতির তাপমাত্রা কত, চাপ কত, মেনলি যেটা আসে ভাইয়া প্রভাবকটার নাম কি, এর বেশি দরকার নাই। মেনলি ওই পদ্ধতিটার নাম কি, যেমন এই বছরও আসছিল ডাউ পদ্ধতি, কি প্রস্তুত করা হয়, ফেনল। তাহলে বেনজিন বা টলুইন প্রস্তুতির আগে এই হেডলাইনগুলো পড়তে হবে ভাইয়া। যেমন এটা থেকে কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। তাহলে হেডলাইনগুলো পড়বা, আর ভিতর থেকে 3টা জিনিস, তাপমাত্রা, চাপ, সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে প্রভাবক। তাহলে কেমিস্ট্রি কিন্তু হাজার হাজার প্রস্তুতি, বেনজিন আর টলুইন প্রস্তুতি না, পরে আসবে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যামিন প্রস্তুতি। তাহলে প্রস্তুতি থেকে মেনলি পড়বো নামগুলা মানে হেডলাইনগুলা, আর ভিতর থেকে তাপমাত্রা, চাপ, প্রভাবক। কিছু কিছু প্রস্তুতি থাকবে দেখবা ভাইয়া বিজ্ঞানীর নাম দিয়ে, কিউমিন ফেনল পদ্ধতি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, উডস বিক্রিয়া, সেই নামগুলা ভালো মতো পড়বা। পরীক্ষায় সাধারণত নামদারি বিক্রিয়াগুলাই আসে। তাহলে এগুলো একটু পড়ে নিও, এগুলো নিজেদের পড়তে হবে, এখানে ডিটেলস পড়ার দরকার নাই, যেটা পড়তে বলছি সেটাই। এই যে দেখো ইথেন, ইথিন, ইথাইন 154, 134, 120 আগেই পড়াইছে, আজকেই পড়ছি, কিন্তু বেনজিনেরটা ছিল ব্যতিক্রম, বলছিলাম না পরে আসবে।
2022 সালের কোশ্চেন। বেনজিনের কার্বন কার্বন দূরত্ব কত? উত্তর হচ্ছে 0.139। এগুলা পারবে, এগুলো সবই ব্যয় প্রস্তুতি। সো এগুলা কি পড়তে হবে? দাগানো লাইনগুলাতে আছে। এবার আসি অ্যারোমেটিসিটি। ফার্স্ট লাইন হাকেল, তাহলে অ্যারোমেটিসিটির তত্ত্ব কে দিছে? উত্তর হচ্ছে হাকেল। হাকেল নিয়ম থেকে এমসিকিউ একটাই পড়া, 4n+2। তাহলে হাকেল নিয়ম অনুযায়ী অ্যারোমেটিক যৌগের ভিতরে ইলেকট্রন, পাই ইলেকট্রন কতটা ঘুরতে থাকে? 4n+2। কিন্তু 4n+2 এর মান বের করা লাগতে পারে, সেটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই এই ছবিগুলাতে। যেমন দেখো, ন্যাপথলিনের নিচে একটা সংখ্যা আছে, ফিউরানের নিচে একটা সংখ্যা আছে। এই যে সংখ্যাটা, কোশ্চেন হবে হাকেল নিয়ম অনুযায়ী বেনজিনে কতটা পাই ইলেকট্রন থাকে? 3টা, 4টা, 6টা, 10টা, 12টা, 14টা। এই সংখ্যাগুলো মুখস্থ করব না, সবার জন্যই 4n+2। কিন্তু n এর মান পাইতে হবে তো হিসাব করতে হলে, তাই না? n এর মান কিভাবে পাবা? মনে রাখবা, যে অ্যারোমেটিক যৌগের যতটা সার্কেল, তার n এর মানও তত। কিন্তু শর্ত আছে, সার্কেলটা মিনিমাম পঞ্চভুজ হইতে হবে বা তার বেশি, আর কম হইলে হবে না। পঞ্চভুজের কম হওয়া মানেই হচ্ছে n এর মান 0। যেমন প্রথম যৌগটা দেখো ভাইয়া, সাইক্লোপ্রোপিনাল, এটা একটা ত্রিভুজ, তার মানে n এর মান 0। তাহলে n এর মান 0 হলে 4n+2, রেজাল্ট আসবে 2। তাহলে এমসিকিউ, হাকেল নিয়ম অনুযায়ী সাইক্লোপ্রোপিনাল যৌগটাতে কতটা পাই ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে 2টা। বেনজিন, পিরিডিন, থায়োফিন সবাই একটা সার্কেল, n এর মান 1 হলে রেজাল্ট আসবে 6, 4n+2। কিন্তু ন্যাপথলিনের সার্কেল আছে 2টা, 2টা সার্কেল মানে n এর মান 2, তাহলে 4n+2, উত্তর আসবে 10। বুঝা গেছে হিসাবটা? সিম্পল কথা, যার যতটা সার্কেল তার n এর মানও তত। তাহলে এটা যদি বুঝে থাকো, আমাকে এই কোশ্চেনটার উত্তর দাও তো। যদি কোনো অ্যারোমেটিক যৌগে 5টা সার্কেল থাকে, 5টা, তাহলে তার ভিতরে কতটা পাই ইলেকট্রন সঞ্চরণশীল থাকবে হাকেল নিয়ম অনুযায়ী? বলো, এ, বি, সি নাকি ডি? চার নাম্বারটা, ইয়েস। তাহলে উল্টাটা আসতে পারে না ভাইয়া? পাই ইলেকট্রন এতটা আছে, তাহলে তার ভিতরে সার্কেল কতটা? মানে 4n+2 এর মান তোমাকে দিয়ে দিল, তুমি n এর মান বের করবা। এটা বলো দেখি পারো কিনা। 30টা পাই ইলেকট্রন যদি কারো ভিতরে থাকে, তার মানে ওই যৌগের ভিতরে সার্কেল আছে কতটা? এবার উত্তর কোনটা হবে? আফরিনা, সুমাইয়া? 2 নাম্বারটা, মানে 7টা যেটা। ইয়েস, ওকে। তাহলে হাকেল নিয়ম আমরা বুঝছি। আমরা চলে আসি আজকে লাস্ট পড়া 2.9, অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য। শুরুতে এই যে পড়াটা, এই পড়াটাই আবার আছে বক্সের ভিতরে। তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল, আমরা পড়বো বক্স, এবং বক্স মানে আমরা পড়বো এক পাশ। তাহলে আমরা অ্যালিফেটিকের বৈশিষ্ট্য মনে রাখবো, অ্যারোমেটিক হবে তার বিপরীত। এই যে দেখো, আমি এক পাশ করে দিছি, অ্যালিফেটিকটা মনে রাখলে হবে। অ্যালিফেটিক মানে মুক্ত শিকল, তাহলে অ্যারোমেটিক উল্টাটা, বদ্ধ শিকল বিশিষ্ট। অ্যালিফেটিক যৌগে কার্বনের পার্সেন্টেজ কম থাকে, দ্যাট মিনস অ্যারোমেটিকে বেশি থাকে। অ্যালিফেটিক যৌগ সম্পৃক্ত, অসম্পৃক্ত দুইটাই হতে পারে, বাট অ্যারোমেটিক জাস্ট অসম্পৃক্ত, বিশেষ ধরনের অসম্পৃক্ত। অ্যালিফেটিক যৌগ ব্রোমিন পরীক্ষা, বেয়ার পরীক্ষা বর্ণ দূর করে, দ্যাট মিনস অ্যারোমেটিকরা করে না। অ্যালিফেটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাহলে অ্যারোমেটিকটা কম সক্রিয়। অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ হচ্ছে অ্যালকোহল, সে নিরপেক্ষ প্রকৃতির হয়। আর অ্যারোমেটিক হাইড্রোক্সি হচ্ছে ফেনল, সে হয় অম্লধর্মী। তাহলে এক পাশ পারলে 2 পাশ পারা যাবে না? আমার ভর্তি পরীক্ষায় আসছিল প্রথমবার, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? পারবো তো না? তাইলে আজকের পড়া আমরা এতটুক পর্যন্তই রাখি। লাস্ট একটা কথা বলতেছি, দ্য বেস্ট রিভেন্স ইজ ম্যাসিভ সাকসেস। প্রথমবার আমরা পারি নাই, একদম সহজ কথা, পারি নাই। কেন পারি নাই, কি পারি নাই, এখন আর ওইসব কথা যাবো না ভাইয়া। পারি নাই, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা জেগে উঠবো, আমরা আবার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলে দিছে, প্রত্যেকটা ভালো কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত কি? আমরা ভালো ডাক্তার হইতে চাই, পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চাই,
পাশাপাশি আমরা ইকোনমিক্যালি ভালো থাকতে চাই, তাই না ভাইয়া? যেমন আজকেও আমি অনেকগুলা ওটি করে এখানে আসছি, যে রোগীগুলোর অপারেশন করছি। যেমন একটা সিম্পল উদাহরণ দেই, টনসিলের রোগী, শ্বাসকষ্ট, বড় বড় টনসিল, সে খাবার গিলতে পারে, ছোট্ট একটা বাচ্চা, 9-10 বছরের বাচ্চা, তার অপারেশন করে দিলাম, টনসিল ফেলে দিলাম। অনেক দিন ধরে সে টনসিলের সমস্যায় ভুগতেছিল এবং তার যে এই যে অশান্তিটা, এই যে কষ্টটা দূর করে দিতে পারছি। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখতেছে আমার হাতের মাধ্যমে, আমার বিদ্যার মাধ্যমে। আমি যে নলেজটা অর্জন করছি এটা আমি মানব কল্যাণে কাজে লাগাইতে পারতেছি। এবং পাশাপাশি আমার এই পয়সা তো দিবে নাকি, মাগনা করে দিব, সেটাও পাচ্ছি, দুইটাই পাচ্ছি। এই পেশাটা সম্মানজনক পেশা, কষ্ট আছে ভাই, অনেক দিন পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে, বাট আমরা এই কষ্টটা করতে রাজি আছি। একবার আমরা পারি নাই, বাট আমাদের নিয়ত, আমরা চেষ্টা করতে চাই, আমরা আবার দেখতে চাই মেডিকেল ভর্তি পরীক্ষা কি জিনিস সেটা আমি দেখতে চাই। এইবার হয়তো 0.5, 2, 1, 2, 5 মার্কসের জন্য পারি নাই ভাইয়া, বাট এখন থেকে যদি শুরু করি, সর্বোচ্চ চেষ্টাটা যদি করি, আল্লাহর উপর যদি ভরসা রাখি, আমরা তো জানি আল্লাহ পরিশ্রমীদের সাহায্য করে, তাই না ভাইয়া? আমরা যদি পরিশ্রম করি, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। পরিশ্রম করে যাইতে হবে, চেষ্টা করে যেতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। নিজের চেষ্টাটাই তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট। সো আজকের মতো ক্লাস আমি শেষ করতেছি। আল্লাহ সবার মঙ্গল করুক, দেখা হবে বিজয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার সুযোগ দিক। তোমাদের কারো কোনো কোশ্চেন যদি থাকে, সেই কোশ্চেনটা আমাকে করতে পারো। আমি জাস্ট কিছুক্ষণ কোশ্চেন পর্বটা রাখবো ভাইয়া, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব। আছে কোনো কোশ্চেন পড়াশোনা রিলেটেড অথবা ভর্তি পরীক্ষা রিলেটেড, সেকেন্ড টাইম রিলেটেড কোনো কোশ্চেন? 8 মার্কস কেটে কি চান্স পাবো? তুমি যদি ভাইয়া ডিএমসি লেভেলের মার্কস তুলে ফেলতে পারো, তাতেও যদি তোমার 8 কাটা যায়, তুমিই বলো। ধরো এই বছর যে ডিএমসিতে চান্স পাইছে তাদের মার্কস ছিল 83-84, সেখান থেকে যদি 8 কাটা যায় তাহলে মার্কস আসে হচ্ছে 76-77। তাতে কি চান্স হবে না হবে না? হবে। কিন্তু কিন্তু তোমার টার্গেট থাকবে আমি ডিএমসিতে চান্স পাওয়ার মতো পড়বো ভাইয়া, ঠিক আছে? এমডি হাসানুল, চেষ্টা করলে যে কোনো কিছু সম্ভব। আর কারো কোনো কোশ্চেন আছে? অর্গানিকের বাকি ক্লাসগুলো কি ফ্রি হবে? আমি জানি না ভাইয়া, এটা অফিসে কথা বলো, কবে কি ক্লাস এই রুটিন আমার জানার সময় হয় নাই। হইতে পারে ফ্রি বা ফ্রি না, সেটা অফিসে কথা বলবো। বইয়ের শুধু দাগানো লাইন পড়বো নাকি সব পড়বো? আচ্ছা, পড়ার স্টাইলটা বলে দিই। তুমি শুরুতে যখন বইটা পড়বা, পুরো বইটাই একবার রিডিং পড়ে নিবা ভাইয়া। প্রথমবার পুরোটা পড়বা, পুরোটা পড়ার পর তোমার একটা ধারণা হয়ে যাবে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গায় এমসিকিউ আছে, কোন জায়গা থেকে বেশি আসে। বাট একবার জাস্ট থ্রোলি রিডিং পড়ার মতো পড়বা, 1-2 ঘন্টা সময় নিয়ে পুরোটা পড়ার, মুখস্থ করার দরকার নাই। তখন কোনো লাইন যদি এরকম দাগানোর বাইরে তোমার কাছে মনে হয় এটা তো এমসিকিউ হইতে পারে, সেটা তুমি আলাদা করে অন্য কোনো কালি কলম দিয়ে পেন্সিল দিয়ে দাগায় রাখো। দ্বিতীয়বার যখন পড়বা তখন তুমি দাগানো লাইনগুলো পড়ো। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যখন রিভিশন দিবা, দাগানো লাইনগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো বারবার বারবার পড়ো। বাট প্রথমে অবশ্যই পুরো চ্যাপ্টারটা, মানে আজকে যতটুকু পড়া সেটা অবশ্যই একবার পুরোটাই পড়ে নিবে। প্রথমে শুধু দাগানো লাইন পড়লে আসলে তালগোল পাওয়া যাবে না, একবার পুরোটা পড়ে গুছাই নিতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে লাস্ট একটা কথা বলে দিবে, সেকেন্ড টাইম কোনো ব্যাপার না, লাইফ অনেক বড় ব্যা। গড়াইও যদি চিন্তা করি 73-4 বা 70 অ্যাটলিস্ট যদি দৌড়ি, লাইফ থেকে একটা বছর নষ্ট হবে। বাট এই একটা বছরের বিনিময়ে আমি আমাকে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে চাই, অনেক উপরের লেভেলে। আজ থেকে তুমি যখন চান্স পেয়ে যাবা, যেমন আমিও সেকেন্ড টাইমার, আমি 2007, 2008 দুইবারই চান্স পাইছি। 2007-এ সিলেট মেডিকেল কলেজ, 2008-এ ঢাকা মেডিকেল কলেজ। আজকে 2025, কোনো রোগী এসে আমার কখনোই জিজ্ঞাসা আপনি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম না থার্ড টাইম, আমি 4th টাইম, কোনো সমস্যা নাই, এগুলো কোনো মনেই থাকে না ভাইয়া। কিন্তু ওই যে একটা রিস্ক নিলাম, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে নিজেকে আপগ্রেড করতে পারলাম, সেম তোমার লাইফ থেকেও একটা বছর যাবে, নষ্ট হবে। বাট তুমি যাতে ফার্স্ট টাইমের মতো, ধরো তুমি ফার্স্ট টাইম লাস্টের দিকের কোনো একটা মেডিকেলে চান্স পাইছো, আর সেকেন্ড টাইম ডিএমসিতে চান্স পাইছো, কোনটা ভালো বলো? ফার্স্ট টাইম
লাস্টের দিকের মেডিকেল নাম বললাম না, নাকি সেকেন্ড টাইম ডিএমসি, কোনটা ভালো? সো আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ যা করেন ইনশাল্লাহ ভালোর জন্য করেন। আর কোনো কোশ্চেন আছে কারো? আশা করি নাই। ঠিক আছে ভাইয়া, আপাতত আজকের মতো তাহলে আমি ক্লাস শেষ করে দিই। বেস্ট অফ লাক সবার জন্য, ধন্যবাদ। অন্য কোনো ক্লাসে হয়তো দেখাও হতে পারে। ওকে, থ্যাংক ইউ।